ওকে, এখন দেখেন আমি কি করছি দেখেছেন, ইউজার নেম লিখেছি, পাসওয়ার্ড লিখেছি, ইমেল অ্যাড্রেস লিখেছি, জিপ কোড লিখেছি, ডেট অফ বার্থ লিখেছি, কালার কোড লিখলাম, মাই তারপরে ইউজার ফটো লিখলাম। এই যে নামগুলো যা তা লিখলেই কিন্তু হবে না, একটু মিনিংফুল দিতে হবে। ধরেন আপনার ডেট অফ বার্থ আপনি ডিওবি দিয়ে দিলেন, অনেকে দেয়, বাট এমন কোনো রকমের কোড লিখেন না যেটা আপনার নেক্সট ডেভেলপার বা আপনার টিমমেট বুঝতে না পারে। তার মানে নেমিংগুলো মিনিংফুল হওয়া চাই, আবার এমন বড় হওয়া চাই না যে বিশাল বড় হয়ে গেল। হ্যাঁ, জিপ কোড অফ বাংলাদেশ ধরেন বিশাল বড় একটা নাম লিখে দিলেন। হ্যাঁ, আর এই যে নামের মধ্যে স্পেস না থাকলেও হবে, কিন্তু এটা উচিত যে দুটো ওয়ার্ডের মাঝখানে একটা আন্ডারস্কোর দেওয়া। এখানে কখনো ড্যাশ হয় না, আমরা ড্যাশ ইউজ করি না, এটা মোটেও স্ট্যান্ডার্ড ওয়ে না। বা আমরা এর মধ্যে হঠাৎ করে নাম্বার ইউজ করি না, অনেকে এরকমও ইউজ করে, জিপ কোড 1 জিপ কোড 2। মানে করতে পারেন যদি লাগে নিতান্ত, এছাড়া দরকার যদি না দরকার হয় নাম্বার ইউজ করা দরকার নেই। এভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর দিয়ে নামগুলোকে ডিফাইন করি। হ্যাঁ, এই নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের পরে গিয়ে পিএইচপিতে কাজে লাগবে। কি কাজে লাগবে, আমরা যখন ভ্যালু পাস করব তখন এই নাম ধরে ধরে ভ্যালু পাস করি। অর্থাৎ সার্ভার কিভাবে চিনবে, ধরেন এই ফর্ম সাবমিট করেছি, তখন কি হবে, ও বুঝবে যে হ্যাঁ ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস মানে এখানে টেক্সট বক্সে যা দেওয়া হয়েছিল সেটা। তারপরে জিপ আন্ডারস্কোর কোড মানে হচ্ছে এই 1000 ভ্যালুটা। বোঝা গেছে? এভাবে সার্ভার চিনতে পারে যে কোনটার ভ্যালু কোনটা। তার মানে নাম ইকুয়াল টু ভ্যালু, এই ফরম্যাটে ভ্যালুগুলো যায়। হ্যাঁ, আচ্ছা, টাইপ তো লাগবেই, আমরা অলরেডি টাইপগুলো শিখেছি যে টাইপ কী কী হতে পারে। টাইপ রেডিও হতে পারে, টাইপ চেকবক্স হতে পারে, টাইপ টেক্সট হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, ইমেলের জন্য, নাম্বারের জন্য, ডেটের জন্য, কালার পিকারের জন্য, ফাইল অ্যাটাচমেন্ট অপশন তৈরি করার জন্য। এগুলো আমরা আগেও দেখেছি, রাইট? রিক্যাপ করছি এই কারণে যে এগুলো প্রচুর সামনে গিয়ে কাজে লাগবে আমাদের। হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে একটা বাটন আছে, বাটন তৈরি হয়েছে, রাইট? এই যে ক্লিক করলেও আবার ফর্ম সাবমিট করার চেষ্টা করছে। তো এই যে বাটনটা তৈরি হয়েছে, এই বাটনটা তৈরি হয়েছে এই ইনপুট ফিল্ড ট্যাগটার মাধ্যমে। উপরে জাস্ট আমি কমেন্ট দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আর এইচআর দিয়ে দিয়েছি যেন একটু একটা ওই যে মাঝখানে ডিভাইডারগুলো তৈরি হয়। এভাবে আমরা ডিজাইন করি না, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে জাস্ট স্পেস দিয়ে সবগুলোকে লিখে গেছি। তো এইটুক ট্যাগ লিখলে কিন্তু আপনার বাটনটা তৈরি হচ্ছে। তো এই বাটনটা কিভাবে তৈরি হচ্ছে দেখেন, আপনার ইনপুট বলা, তারপরে টাইপ যদি আপনি সাবমিট দেন তাহলেই কিন্তু একটা সাবমিট বাটন তৈরি হবে। অর্থাৎ সাবমিট বাটন মানে হচ্ছে এই বাটনটা একটা ফর্মের ডেটা সাবমিট করতে পারবে সার্ভারে, অর্থাৎ ব্রাউজার থেকে তথ্যগুলো নিয়ে সার্ভারে পাঠিয়ে দিতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ভ্যালু লিখে প্লেস এন্টার বলা মানেই হচ্ছে এই বাটনের নাম হচ্ছে প্রেস এন্টার, ঠিক আছে? তারপরে একটা নাম দেওয়া, কারণ আপনার একটা ফর্মে মাল্টিপল বাটন থাকতে পারে, আবার একটা পেজেও মাল্টিপল ফর্ম থাকতে পারে যার মাল্টিপল বাটন থাকতে পারে, রাইট? সো তার মানে প্রত্যেকটা বাটনকে একটা ইউনিক নাম দেওয়া চাই। ক্লিয়ার? তো শুধু সাবমিট দিলে তার মানে হবে না, নিশ্চয়ই এখানে এটার নাম হতে পারে যে ট্রাই রেজিস্ট্রেশন। বাটনের নামটাই হচ্ছে যে রেজিস্ট্রেশন চেষ্টা করার বাটন, ঠিক আছে? অনেকেই এভাবে করে। সো ট্রাই লগ ইন, যে কোনো নাম এরকম মিনিংফুল একটা নাম হতে পারে, হবে। হ্যাঁ, সো নামগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ইনপুট টেক্সট ফিল্ডগুলো সব বুঝতে পেরেছেন তো? এখন মজার ব্যাপার হলো বাটন তৈরি করার জন্য আমরা এই ট্যাগ ব্যবহার করি না, সামনে গিয়ে দেখবো যে এই ট্যাগ কাজে লাগবে না। ওকে, আচ্ছা, বাটনের জন্য বাটন ট্যাগই রয়েছে। ওকে, স্ট্যান্ডার্ড বাটন ট্যাগ। আচ্ছা, এখন দেখেন একটু খেয়াল করেন, এখানে একটা অ্যাট্রিবিউট দেখাই, আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে জাস্ট এগুলোকে একটু ইয়ে করে দেখি, সো দ্যাট আপনাদের সুবিধা হয়। ধরেন কি কুইজ দিয়ে টায়ার্ড হয়ে গেলেন? আপনারা দেখেছেন যে অনেক জায়গায় ধরেন এই যে ফেসবুকেই কি আছে, মাস, দিন, বছর সিলেক্ট করার অপশন থাকে না, ড্রপ ডাউনের মতো? তো ওখানে কি করতে হয়, আগে আগে আপনাকে সিলেক্ট করতে হয়, অর্থাৎ ক্লিক করতে হয়, তখন অপশনগুলো আসে। তার মানে প্রথমে সিলেক্ট করা, তারপরে অপশন আসা, তাই তো? তো এই যে যে কথাটা বললাম, এই কথাটার সাথেই কিন্তু ট্যাগের সম্পর্ক রয়েছে।
সিলেক্ট নামে একটা ট্যাগ আছে যা আসলে ড্রপ ডাউন তৈরি করে, আর এর মধ্যে অনেকগুলো অপশন তৈরি করা হয়, যে অপশনগুলো হচ্ছে যে অপশনগুলো আমরা সিলেক্ট করি। যেরকম ধরেন কোনো একটা বাটনের ধরেন এটা তারিখই দিই, ওই যে 2 3 ধরেন 4। এবার দেখেন আমি যদি এই সিলেক্টের উপরে লিখে দিই যে এটা হচ্ছে ডে, এবার আসেন ডে এসছে, 1 2 3 4 আসছে। তার মানে প্রথমে কি করছি আমরা, সিলেক্ট করছি, অপশন আসছে। একইভাবে কিন্তু এখানে সিলেক্ট অপশন, বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু প্লিজ ইফ ইউ অ্যালাউ, আমাকে একাধিকবার কেউ একজন কল করছে, একটু দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কে ছিলেন? ও ও আমি আমি আসলে একটু মিটিংয়ে ছিলাম, মানে ক্লাসে ছিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। প্যাথেটিক ব্যাপার, কোথা থেকে ফোন করেছি শুনলে হাসবেন। মিনা বাজার থেকে ফোন করেছে। আচ্ছা, এরাও 3 4 বার ফোন দেয়, কি একটা অবস্থা। যাই হোক, সো সিলেক্ট এবং অপশন ট্যাগ ক্লিয়ার তো? সিলেক্ট ট্যাগের মধ্যে অপশনগুলো লিখতে হয়। এখন প্রশ্ন হলো যে এখানে আরো কিছু জিনিস শেখার রয়েছে। আমরা যখন এই ফর্ম ডেটাটা সাবমিট করব, মানে এরকম একটা এটা তো একটা আসলে ইনপুট ফিল্ড, তার মানে এখান থেকেও কিছু ডেটা সার্ভারে যাবে। তো তখন সার্ভারে আসলে যাবে কোন ভ্যালুটা? আমরা তো অন্যান্য ইনপুট ফিল্ডগুলোতে ভ্যালু নামে একটা ট্যাগ ব্যবহার, অ্যাট্রিবিউট ব্যবহার করছি না? সব জায়গায় ভ্যালু আছে না? ভ্যালু আছে, ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। তাহলে আমরা এখানে কোথায় ভ্যালুটা ব্যবহার করতে পারবো? ভ্যালুটা আসলে এখানে বলতে হয়, বোঝা গেছে? তার মানে এই লাইনটুকু, মানে এই পার্ট অ্যাট্রিবিউটটুকু প্রত্যেকটা জায়গায় লিখতে হবে আমাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এবার যদি সব 0 0 0 0 দিয়ে দিই, তাহলে কি ঘটনা হবে? আমি 1 সিলেক্ট করলেও 0ই যাবে, মানে আমাকে দেখাচ্ছে ঠিকই এখানে ঠিক আছে 1 2 3 4, কিন্তু যখন আমি সাবমিট করব ফর্ম, তখন কিন্তু ভ্যালু 0 যাবে, কারণ আমি ভ্যালু কিন্তু দিয়েছি 0। প্র্যাকটিক্যালি কিরকম হয়, যেরকম ধরেন এটা হচ্ছে কান্ট্রি লিস্ট, হ্যাঁ, বা সিলেক্ট ইউর কান্ট্রি। এবার কি হলো, ধরেন এখানে বাংলাদেশ, তারপরে ও ধরেন উগান্ডা, ঠিক আছে, তারপরে হনুলুলু, ঠিক আছে, তো ধরেন তারপরে কিছু একটা ইন্ডিয়া, বিতর্কিত দেশ সব। আচ্ছা, এখন কথাটা হলো যে প্র্যাকটিক্যালি তখন কিন্তু কি হয়, আমরা যখন সামনে গিয়ে দেখবো প্রোগ্রামিং করব, তখন অ্যাডভান্স লেভেলে এখানে কিন্তু আমরা বাংলাদেশ উগান্ডা এগুলো লিখবো না, তখন এই প্রত্যেকটার এগেনস্টে একটা করে হয়তো ভ্যালু চলে আসবে 1 2 3 4 এরকম। আলটিমেটলি কি হবে, সার্ভারের কাছে ওই নাম্বারটাই যাবে আলটিমেটলি, ঠিক আছে? ক্লিয়ার তো? এটা নিয়ে কোনো কনফিউশন নাই, রাইট? অপশন ট্যাগের শুরু আছে শেষ আছে, সিলেক্ট ট্যাগেরও শুরু আছে শেষ আছে, অপশন ট্যাগ সিলেক্ট ট্যাগের ভিতরে বসে। ভেরি গুড। দেখেন এটা দেখেও আপনি কয়েকজন ভাবছে যে একটু সহজ জিনিস, তারপর দেখা যাবে কুইজে গিয়ে আর পাচ্ছি না। দেখেন বারবার কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা এটা দেখলাম। এবার নেক্সট আরেকটা জিনিস একটু চলে আসি, সেটা হচ্ছে যে ধরেন এখানে এটা কি রেডিও বাটন? রেডিও বাটন মানে কি, এই যে জেন্ডার সিলেক্ট করা যায়, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে দুটো ইনপুট ফিল্ড আমরা দিলেও সিলেক্ট হচ্ছে না, তার মানে হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ওয়েতে ট্যাগটা ডিফাইন করা হয় নাই। এখানে সেলফ ক্লোজিং ট্যাগটা দিতে হবে, অর্থাৎ যে কোনো একটা ট্যাগের শুরু আর শেষ থাকা লাগবে, আর সেই ট্যাগে যদি শুরু আর শেষ না থাকে, নিজেই নিজের মধ্যে শেষ হয়, তাহলে এভাবে, ঠিক আছে? আর ট্যাগের নামটা এখানে বসবে, তাই তো? বোঝা গেছে তো? হ্যাঁ, নেমিংগুলো আমরা এভাবে করছি, ক্লিয়ার তো? সেলফ ক্লোজ, নিজে নিজের মধ্যে ক্লোজ হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং আর এন্ডিং। আচ্ছা, এখন তাহলে কি হলো, ইনপুটে এক খেয়াল করেন, এখানে দেওয়া আছে মেল আর এখানে দেওয়া আছে ফিমেল, ধরলাম এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, কথার কথা। কিন্তু প্রবলেম হলো এখানে
নেম দেওয়া আছে জেন্ডার, এখানেও দেওয়া আছে জেন্ডার। কেন? কারণটা হচ্ছে জেন্ডার তো আমরা কোনো একটা সিলেক্ট করব, মাল্টিপল না, তাই না? এখানে যদি আপনি সামহাউ এখানে এরকম জেন্ডার 1 জেন্ডার 2 দিয়ে দেন, তাহলেই বিপদ ঘটে যাবে। হ্যাঁ, সব সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তার মানেটা হচ্ছে রেডিও বাটনের ক্ষেত্রে একটাই নাম দিতে হয়। তখন কি হয়, একটা নাম দেওয়া মানে ও এই দুটোর মধ্যে, মানে একই নামের যে দুটো, সেই দুটোর মধ্যে কোনো একটার ভ্যালুকে নেবে, আইদার এটা অর এটা। তার মানে রেডিও বাটন একটা ভ্যালু সিলেক্ট করার জন্য। ক্লিয়ার তো? এবং একই নাম এখানে দিতে হয়। ভেরি গুড। কিন্তু চেক বক্সে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। কেন চেক বক্সে এরকম কোনো ব্যাপার নেই? কারণটা হচ্ছে যেরকম দেখেন এখানে আপনি সিলেক্ট করছেন মোবাইল ল্যাপটপ, আপনার মোবাইলও থাকতে পারে, আপনার ল্যাপটপও থাকতে পারে, দুটাই থাকতে পারে। সো এখানে তো অবভিয়াসলি আপনি 1 2 দিয়ে মানে ভ্যালু, নামও, সরি কি বলছি, এটা নামও আলাদা হতে পারে, ভ্যালু আলাদা হতে পারে, রাইট? আচ্ছা, ওকে। সো এগুলো আমরা সবই দেখলাম। এখন ঘটনাটা হলো, আমরা আমরা কি এই জিনিসটা দেখেছি, ইনপুট একটা টেক্সট বক্স নিয়ে যাই একটু। ধরেন এটা হচ্ছে একটা ইনপুট টেক্সট বক্স ফিল্ড। এখানে দেখেন প্লেস হোল্ডার কাকে বলে মনে আছে? কি হয়, ব্যাকগ্রাউন্ডে যে ইনফরমেশনটা দেখায় অ্যাবাউট দ্যাট টেক্সট বক্স, যে ওখানে কি করতে হবে, রাইট? লেখার সাথে সাথে ওটা চলে যায়। কিন্তু এটা যদি ভ্যালু হয়ে যেত তাহলে কি হতো বলেন তো? এটাই কিন্তু ডিফল্ট ভ্যালু হিসেবে, ইনিশিয়াল ভ্যালু হিসেবে প্রথমে রয়ে যেত, রাইট? বুঝে গেছে? সো আমরা ইনিশিয়ালি কিন্তু কোনো ভ্যালু কখনো দিই না, রাইট? কারণ ভ্যালু তো দেবে ইউজার। স্টিল অনেক সময় দেওয়া দরকার হয়, সেসব ক্ষেত্রে আমরা ভ্যালু ট্যাগ ইউজ করি। বুঝে গেছে? আচ্ছা, সো টাইপ থাকতে পারে, ভ্যালু থাকতে পারে, প্লেস হোল্ডার থাকতে পারে, রিকোয়ার্ড, রিড অনলি, এগুলো তো আমি আগে দেখিয়েছি সেদিন। আচ্ছা, ভেরি গুড। আর কি বাকি থাকলো? এখানে আমরা সবই দেখেছি, তাই তো? আচ্ছা, একটা প্র্যাকটিক্যালি জিনিস দেখাই যে কিভাবে আসলে কম্পিউটার থেকে সার্ভারে একটা ফর্মের মাধ্যমে ভ্যালু পাস হয়। ওই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন একটা ফর্ম তৈরি করলাম, মেথড অবভিয়াসলি পোস্ট, যে মেথডে ডেটাটা পাস হচ্ছে। অ্যাকশন থাকা মানে হচ্ছে যে পেজে আছি এই পেজেই ফর্মটা সাবমিট হবে। ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্মটা দেওয়ার দরকার নেই, কারণ আমি শুধু টেক্সট পাস করব, আর কোনো কিছু পাস করব না। এখানে আমি ফুল নেম লিখলাম, একটা লেভেল অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। লেভেল অ্যাট্রিবিউট হচ্ছে সেই অ্যাট্রিবিউট যার কাজ হচ্ছে কোনো একটা ইনপুট ফিল্ডের আগে বসা প্রথমত, এবং সেই লেভেল অ্যাট্রিবিউটটা আসলে কি করে, ওই ইনপুট ফিল্ডের টাইটেল হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ এই ইনপুট ফিল্ড দিয়ে আমি আসলে কি পাস করছি সেটা ওখানে আমরা লিখি টেক্সট আকারে। সো আমি এখানে লিখলাম হয়তো ফুল, টাইপ হচ্ছে টেক্সট, এবং নেম হচ্ছে ফুল আন্ডারস্কোর নেম। ঠিক আছে, বুঝতে পারছি তো? প্লেস হোল্ডার, রাইট ইউর নেম, কথার কথা। আচ্ছা, এখন তারপরে রিকোয়ার্ড, পুরো জিনিসটা কমপ্লিটলি লিখলাম, রাইট? আচ্ছা, এখানে আমরা কিন্তু একটা আইডিও ব্যবহার করি, আইডি এফ এন, কথার কথা, বা এফ নেম। ঠিক আছে, এবার দেখেন এখানে আমরা ফর দিয়ে এফ নেম একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। একটু চলে যাই, দেখেন এখানে যখন ক্লিক করছি এটা সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে যখন ক্লিক করছি এটা সিলেক্ট হচ্ছে। এটা কেন সিলেক্ট হচ্ছে জানেন? কারণ এখানে আমি একটা আইডি ধরেছি, আর এখানে বলে দিয়েছি এই লেভেলটা হচ্ছে ওই আইডির জন্য। ফর মানে হচ্ছে জন্য। ক্লিয়ার তো? এটা যদি না থাকতো তাহলে কি ঘটনা হতো, যতই আপনি ফুল নেম ক্লিক করেন, এপাশে ক্লিক করছেন, ও এখানে ক্লিক করছেন, কিন্তু এটা সিলেক্ট হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এখানে যেটা প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ভ্যালু পাস করব। দেখেন স্ট্যান্ডার্ড ওয়েতে বাটনের মানে কোনো একটা ফর্মের ভ্যালু সাবমিট করার জন্য যে বাটনটা, মানে যে ইনপুট ফিল্ড টেক্সট বক্সটা, মানে বাটনটা ইউজ করা হয়, সেই বাটন ট্যাগের কোড হচ্ছে আসলে বাটন। আমরা বাটন ট্যাগ ব্যবহার করার মাধ্যমেই বাটন ক্রিয়েট করি। HTML5 এর এটা স্ট্যান্ডার্ড। বোঝা গেছে? আমরা একটু আগে দেখছিলাম যে বাটন তৈরি করা যায় ইনপুট টাইপ সাবমিট
এই কথাটা লিখেও, এবং এখানে ভ্যালুতে বলতে হয় যে বাটনের নাম কি, কথার কথা সেভ। কিন্তু সেম কাজটা এখানেও এরকম সেভ লিখে করা যায়, এখানে টাইপ খালি সাবমিট বলে দিলে হয়। তাহলে এই জিনিসটার থেকে বরং এটা আরেকটু স্ট্যান্ডার্ড। আর তাছাড়া এই বাটন তো আসলে ডাইরেক্ট ইনপুট না, বাটন তো একটা ক্লিক করার জিনিস, ওটা দিয়ে তো আমরা কোনো কিছু লিখে পাস করি না, ইউজার সরাসরি কিছু পাস করে না। এই জন্য HTML5 স্ট্যান্ডার্ডে নিয়ম আসলো যে ইনপুট এটা ব্যবহার করার দরকার নাই, এটাই ব্যবহার করো সবাই। ক্লিয়ার? সো তাহলে বাটন নামে একটা ট্যাগ আছে, যার মাঝখানে যা লিখবো সেটাই বাটনের নাম হয়ে যাবে। এখানে আর আলাদাভাবে কোনো কিছু দেওয়ার দরকার নেই, টাইপ সাবমিট দিলে এটা সাবমিট বাটন হয়ে যাবে। সো তৈরি হয়েছে তো। এখন আমরা ভ্যালুটা কিভাবে পাস করতে পারি একটু দেখেন। এখন কিন্তু এই জিনিসটা কি কাজ করছে আমি এখন দেখাচ্ছি, আসলে ওটাই। পিএইচপি কোড আপনাদের বোঝা দরকার নেই, বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফর্ম আসলে কিভাবে ব্রাউজার থেকে সার্ভারের কাছে ডেটা পাস করে। দেখেন, দেখেন আমি এখানে কি করলাম, নির্ঝর আনজুম লিখে সেভ দিলাম। দেখেন এখানে উপরে ভ্যালুটা চলে আসছে, পেজের মধ্যে চলে আসছে। কিন্তু তার মানে আমি কিন্তু এইখানে পিএইচপি ব্যবহার করেছি, এখানে একটা ফর্ম ব্যবহার করেছি, তারপরে এখানে নেম অ্যাট্রিবিউটটা ব্যবহার করে এখানে বলেছি ফুল নেম। তারপরে আমি পিএইচপিতে বলে দিয়েছি যে পোস্ট মেথডে যে ফুল নেমটা পাচ্ছ সেটাকে তুমি প্রিন্ট করো। ওই ইকো মানেই হচ্ছে প্রিন্ট আর কি, ঠিক আছে? সো ও কিন্তু তখন এই ভ্যালুটা প্রিন্ট করছে। ক্লিয়ার? তাহলে আমি এখানে সুন্দরভাবে মেসেজ দিতে পারি যে থ্যাংক ইউ ফর কি বলে ফর ইউর রেজিস্ট্রেশন। দেখেন আমি এখানে হয়তো লিখলাম নির্ঝর আঞ্জুম, আমাকে দেখালো যে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন নির্ঝর আঞ্জুম। বোঝা গেছে? সো তাহলে ভ্যালু পাস হচ্ছে কিভাবে, এই নেমের মাহাত্ম্য কি, মানে প্রয়োজনীয়তা কি সেটা বোঝা গেছে। এই যে পোস্ট বলে যে ফুল নেম বলেছি, অর্থাৎ পিএইচপিতে যে আমি এই যে নামটা মানে এখান থেকে ভ্যালুটা ধরেছি, এই ভ্যালু ধরার জন্য আমাকে এই নামটা ব্যবহার করতে হয়েছে। এই নাম এটা যদি আমি না ব্যবহার করতাম তাহলে কিন্তু ভ্যালু পাস হতো না। কি করে বুঝবে যে কোন ইনপুট ফিল্ডের ভ্যালু যাচ্ছে? ক্লিয়ার তো? ওকে, ভেরি গুড। তাহলে ফর্ম আমরা ক্লিয়ার হলাম, তাই তো? আচ্ছা, ড্রপ ডাউন দেখেছি, সবই দেখেছি আমরা। হ্যাঁ, তার মানে নাম এক হওয়া যাবে না। কারেক্ট, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এসিটা আপনারা ওকে। এটা ছিল আমাদের কত নাম্বার? 23 নাম্বার। আমরা ডেটা লিস্ট দেখেছি, HTML ফর্ম ফিল্ড সেট দেখেছি, HTML ফর্ম উইথ গেট অ্যান্ড পোস্ট, এটা তো আমি অলরেডি দেখালামই, গেট অ্যান্ড পোস্টের মাধ্যমে কিভাবে ডেটা যাচ্ছে। এবার হচ্ছে সাবমিট বাটন। এই যে আমি কেবল সাবমিট বাটন দেখালাম, বাই দ্য ওয়ে আপনাদের ছোট ছোট কথা শুনতে পাচ্ছি, একটু মনোযোগ দেবেন আর কি। এই যে একটু আগে আমি বাটন দেখালাম না একটা, এই যে এখানে বাটন, এই বাটনে শুধু এরকম টাইপ সাবমিট লিখলেই হয় না, এর আরো অনেক অ্যাট্রিবিউট রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, যদি কখনো মনে করেন যে টায়ার্ড হয়ে গেছেন, এক্সস্টেড ফিল করছেন, বলবেন, আমরা একটা ছোট্ট করে ব্রেক নেব 5 মিনিটের, ঠিক আছে? অন্য আলোচনায় চলে যাব হয়তো ক্যারিয়ার নিয়ে, তখন দেখবেন আবার চাঙ্গা হয়ে যাব টাকা পয়সার কথা চিন্তা করে। আচ্ছা, সো বাটনের অনেক অ্যাট্রিবিউট থাকতে পারে। বাটনের আর কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে সেগুলো আমরা একটু দেখি। এখান থেকে জাস্ট আমি পরের লাইনে লিখি, দেখেন কি কি থাকতে পারে বাটনের। কিন্তু তার মানে দেয়ার আর সো মেনি অ্যাট্রিবিউটস। দেখছি আমরা একটা বাটন ট্যাগে
কতগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে। বাটন ট্যাগে টাইপ সাবমিট বলা মানে কি? এই বাটনটা হচ্ছে, আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই প্লিজ, আমার স্ক্রিনে যে উপরেরটা, বাটনের টাইপ সাবমিট মানে হচ্ছে যে এই বাটনটা হচ্ছে সাবমিট বাটন, অর্থাৎ ফর্মের মাধ্যমে ডেটা সাবমিট করতে পারবে। নেম মানে হচ্ছে জাস্ট এই বাটনের একটা নাম দিয়েছি একে ইউনিকভাবে চেনার জন্য, অনেক বাটনই তো থাকতে পারে। আর ফর্ম দিয়ে একটা নাম মানে হচ্ছে এ নির্দিষ্ট কোনো একটা ফর্মের জন্য বাটন। লাইক আমি যদি এইখানে ফর্মের একটা নেম অ্যাট্রিবিউট দেই, যে এই ফর্মের নাম হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, তাহলে আমি যদি নিচে এসে এখানে বাটনে দিয়ে দিই রেজি ফর্ম, তার মানে বোঝাবে যে এই বাটন হচ্ছে এই রেজিস্ট্রেশন ফর্মের। ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এখানে যেরকম ভাবে মেথড পোস্ট বলে দেওয়া আছে, এখানে ফর্ম মেথড পোস্ট এখানেও বলে দেওয়া যায় বাটনের মধ্যে। তার মানে আমরা বাটনেও বলে দিতে পারি যে এই বাটনটা যে ফর্মের, সেই ফর্মটা কি মেথডে পোস্ট হবে, আবার এখানেও বলে দিতে পারি। এখানে বলাটাই আসলে বেটার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ফর্ম অ্যাকশন, এই যে এখানে যেটা বলেছি সেটা আমরা এখানেও বলে দিতে পারি। বোঝা গেছে? ইএনসি টাইপ, ওই যে আমরা যেটা এখানে ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা লিখি, ওটা আমরা এখানেও বলে দিতে পারি। তো দেখেন কোনো পার্থক্য নাই কিন্তু, জাস্ট ফর্ম মেথড, ফর্ম অ্যাকশন, ফর্ম ইএনসি টাইপ, আর এই হচ্ছে ফর্ম টার্গেট। ক্লিয়ার? জাস্ট একসাথে লিখেছে অ্যাট্রিবিউটটা, একসাথে লেখা। বুঝতে পারছি তো আমরা? হ্যাঁ, ওকে। আর ভ্যালু, বাটনেরও অনেক সময় ভ্যালু থাকে। যখন মাল্টিপল বাটন একটা পেজের মধ্যে আমরা ব্যবহার করি, তখন একটা বাটনের মানে এক একটা বাটনের এক একটা ভ্যালু আমরা চাইলে সেট করে দিতে পারি। ঠিক আছে? আর অন ক্লিক অ্যাট্রিবিউটটা আমরা জাভা স্ক্রিপ্টে গিয়ে শিখব। অন ক্লিকে যদি কোনো একটা বাটন ক্লিকের ফলে আমরা কোনো একটা জাভা স্ক্রিপ্টের কোডকে কল করতে চাই বা রান করতে চাই, তখন এই অন ক্লিক অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং বলে একটা কনসেপ্ট আছে, যে যখন একজন ইউজার ক্লিক করছে, এন্টার দিচ্ছে, যে কোনো একটা কিছু ঘটাচ্ছে, তখন আমরা কিছু একটা করব। তো এটা আমি বুঝবো কি করে, ধরবো কি করে যে একটা ট্যাগের উপর কেউ ক্লিক করছে? একটা ট্যাগের উপর কেউ যে ক্লিক করছে সেটা বোঝার জন্যই একটা অ্যাট্রিবিউট হলো অন ক্লিক। মানে হচ্ছে এই বাটনে যদি কেউ ক্লিক করে, তাহলে ওই জাভাস্ক্রিপ্ট কোডটাকে চালাও। তো আমি যদি এখানে লিখে দিই, কথার কথা জাভাস্ক্রিপ্টের কোনো একটা কোড আছে, কল ওপেন ক্যালকুলেটর, কথার কথা, তখন কি হবে? ক্যালকুলেটর ওপেন হবে, হয়তো কথার কথা এই কোডটা লিখলে ক্যালকুলেটর ওপেন হয়, এবং এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। সো অন ক্লিক, এটা মানে হচ্ছে এই বাটনে আমি যদি ক্লিক করি, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে? ক্যালকুলেটর অন হবে, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে অন হবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার তো? এখানে বাটনের কোনো অ্যাট্রিবিউট বুঝতে কোনো সমস্যা আছে? এখানে যা যা আমি এতক্ষণ ভাষণ দিলাম সব এখানে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, ওকে। স্যার আমি একটু অ্যাকশনটা মানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। অ্যাকশনটা স্যার কেন দিচ্ছি আমরা? অ্যাকশন, আচ্ছা, অ্যাকশনের ব্যাপারটা আমি একদম প্র্যাকটিক্যালি হাতে কিবোর্ডে বুঝাই, দাঁড়ান। আমরা টেস্ট সাইট নামে একটা পেজ খুললাম। এখানে ধরেন এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড পেজ। ক্লিয়ার? ড্যাশবোর্ড পেজের মধ্যে ঢুকলাম, আমি হলাম ড্যাশবোর্ড, রাইট? আচ্ছা, এবার ফর্মের মধ্যে চলে যাই। এখানে ফর্ম অ্যাকশন হচ্ছে ড্যাশবোর্ড ডট পিএইচপি, মেথড হচ্ছে পোস্ট, ইনপুট টাইপ টেক্সট, নেম, ফুল নেম, সরি ঠান্ডা লাগছে। হ্যাঁ, এবার চলেন টেস্ট সাইট। এবারে র্যামটা আমার জন্য পারফেক্ট হয়েছে,
কম্পিউটার ভালো ফাস্টার কাজ করছে। ধরেন এই যে নির্ঝর আঞ্জুম লিখে আমি লগ ইন দিলাম, আসি কোন পেজে? ফর্ম পেজে না? লগ ইন দিলাম, কোথায় চলে আসছি? ড্যাশবোর্ডে। ও কী করে বুঝছে যে ওই পেজে নিয়ে যেতে হবে আমাকে? কারণ আমি এখানে বলে দিয়েছি অ্যাকশন, যে কোন পেজে যাবা তুমি সাবমিট হওয়ার পর। ক্লিয়ার? হ্যাঁ, এই তো, কিছুই না। ওকে, কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে প্লিজ বলবেন। এক জিনিস দরকার হয় হাজারবার ব্যাখ্যা করব। কোনো ডেটা নিয়ে যাবে কি এই পেজ থেকে? হ্যাঁ, যেতে পারে। ওই যে আমরা যেরকম ভাবে সাবমিট করেছি ওই ডেটাই নিয়ে যাবে। ঠিক আছে, পিএইচপিতে গিয়ে আমরা এগুলো সব দেখবো, ওগুলো সব পিএইচপির কাজ আর কি। কত নাম্বার দেখছিলাম? ফর্ম ফিল উইথ পোস্ট সাবমিট বাটন, বাটন তো দেখে ফেলেছি। এখন এগুলো সব বেবি কোড, ছোট ছোট জিনিস। লেভেল ট্যাগ, এগুলো আসলে খুব একটা কাজে লাগে না, বাট স্টিল শেখা। হু নোস কোথায় কাজে লাগবে না? আচ্ছা, কিরে বাবা, দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সো দেখেন, প্রথমটা হচ্ছে প্রোগ্রেস বার, কত পার্সেন্ট শেষ হয়েছে। প্রোগ্রেস বারটা এখানে দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে, বাই দ্য ওয়ে, প্রথমত প্রোগ্রেস বারের শুরু আর শেষ আছে। তারপরে খেয়াল করেন আমার স্ক্রিনের দিকে প্লিজ, ম্যাক্সিমাম হচ্ছে 100 আর ভ্যালু হচ্ছে 50। তার মানে হচ্ছে 100-এ আমি টোটাল কাউন্ট করছি, তার মধ্যে 50 মানে হচ্ছে 50%। মানে আমি যদি এটা 60% করি তাহলে 60% হবে, রাইট? বোঝা গেছে? এখন এটা কিভাবে অটোমেটিক হবে, বাকি তো সেটা প্রোগ্রামিং এর মাধ্যমে ডেটা আসবে না, ডেটাবেস থেকে ডেটা আসবে। আচ্ছা, এবার আরেকটা কোড আছে, সেটা হচ্ছে মিটার। মিটার কি জিনিস? এই যে মিটার, এটা ওই আসলে ওই এটার মতোই, প্রোগ্রেসের মতোই, বাট ওটা প্রোগ্রেসের জন্য আর এটা হচ্ছে মিটার রিডিং এর জন্য। কত পার্সেন্ট কোনটার কতটুকু হয়েছে। দেখেন এখানে কিরকম ভাবে হচ্ছে, মিটার দুই ভাবে আসলে কোড করা যায়। মিটারের কোডটা যদি আমরা প্রথম কোডটা দেখি, দেখেন এটা দেখি প্রথমটা। এখানে ভ্যালু বলা আছে 2.5, দেখেন এই জায়গায়। ঠিক আছে, একটু খেয়াল করেন। দেখেন মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু বলা আছে। মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু বলে রাখা মানেই হচ্ছে এটা হচ্ছে একটা রেঞ্জ, অর্থাৎ 0 থেকে শুরু করেছি 10 পর্যন্ত। তাহলে 0 থেকে 10-এর 2.5 মানে কি 1/4 না, 1/4, ততটুকুই কিন্তু এখানে ফিল আপ হয়েছে। আবার আমি যদি কিছু না বলে 0.5 বলি, তাহলে ধরে নেবে মিনিমাম 0 ম্যাক্সিমাম 1। কিছু না বলা অর্থাৎ মিন ম্যাক্স না বলা মানে হচ্ছে এখানে মিন ম্যাক্স হচ্ছে 0 আর 1। ক্লিয়ার? আচ্ছা, আউটপুট ট্যাগ, এটা আসলে কিছুই না। এখানে দেখেন কোনো আউটপুট দিয়েছে? আউটপুট ট্যাগ খালি বলে আমি মাঝখানে একটা জিনিস রেখেছি, আর কিছু কিন্তু লিখিনি, এইটুকুই খালি। এটার কাজ কি আসলে? আউটপুট ট্যাগের কাজ হচ্ছে, আমরা যদি কোনো একটা ফাংশন প্রজেক্ট বা কোনো একটা লাইক হয়তো কোনো একটা পজ মেশিন, যার কোনো একটা জায়গায় ক্যালকুলেটর একটা রেজাল্ট দিচ্ছে, যেই অংশটাতে রেজাল্ট দিচ্ছে সেই এরিয়াটা আইডেন্টিফাই করার জন্য একটা ট্যাগ হচ্ছে আসলে আউটপুট। যেরকম ভাবে সেকশন ট্যাগ আছে সেকশনের জন্য, তারপরে আপনার আর্টিকেল ট্যাগ আছে আর্টিকেলের জন্য, সেরকম ভাবে আউটপুট ট্যাগ হচ্ছে যে জায়গায় যেই এরিয়াতে আমরা রেজাল্ট দেখাই ওই এরিয়াটা আইডেন্টিফাই করার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার তো? ভেরি গুড। তাহলে আপনাদের একটা 5 মিনিটের ব্রেক। আপনাদের মধ্যে মোটামুটি 40% ঘুমাচ্ছেন, 10%-এর অলরেডি চোখ বন্ধ হয়ে আসছে, 5%-এর চোখ লাল হয়ে গেছে। ঠিক আছে? আর তার একটা বড় রিজন হচ্ছে টেম্পারেচার অনেক লো করে রেখেছেন, এমনি ঠান্ডা, তারপর আরো ঠান্ডা লাগছে। তো আপনারা একটু উঠুন, চলুন, বা ব্লাড সার্কুলেশন করুন, তারপরে আমরা আবার এসে শুরু করব। ঠিক আছে? আমরা একটা ক্ষুদ্র বিরতি দিয়েছি। ওকে, সো আমরা শুরু করে দিলাম। এটা তো অলরেডি আমরা ঘুমাতে ঘুমাতে দেখেছি কিছুটা, 28 নাম্বারটা প্রোগ্রেস মিটার। এগুলো এত ওরকম ভাবে কাজে আসবে না। অ্যাক্সেস কি, এগুলা খুব একটা ওরকম আসেই না, ব্যবহারই হয় না বলতে গেলে, বাট স্টিল শিখে রাখা উচিত। সবই শেখা উচিত, কিছুই বাদ দেওয়া উচিত নয়, অ্যাটলিস্ট ব্রেনে থাকলে পরে কাজে লাগবে। অ্যাক্সেস কি, দেখেন এই যে এই পেজটার উপরে দুটো লিঙ্ক রয়েছে, একটা হচ্ছে আমার ওয়েবসাইটের, আরেকটা হচ্ছে পিপল অ্যান্ড টেকের, রাইট?
এখন আমি আছি ইন্টারনেট এক্সপ্লোরে, আমি যদি অল্টার দিয়ে এন প্রেস করি, দেখেন আমি চলে যাচ্ছি কিন্তু নির্ঝর.নেটে, অর্থাৎ আমার ওই লিঙ্কে অটো ক্লিক হয়েছে। বুঝতে পেরেছেন? আবার ধরেন আমি অল্টার ক্লিক করে যদি পি ক্লিক করি, মানে অল্টার প্রেস করে পি প্রেস করেছি, পিপল্যান্টিকের ইউএস এর ওয়েবসাইটে চলে গেছি আমরা। কি করে হচ্ছে জানেন? তার মানে শর্টকাট কি কাজ করছে? এই শর্টকাট কি কিভাবে কাজ করছে জানেন? এই যে অ্যাক্সেস কি নামে একটা কিওয়ার্ড ব্যবহার করেছি আমরা। অ্যাক্সেস কি ইজ অ্যান অ্যাট্রিবিউট। অ্যাক্সেস কি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট, যার কাজ হচ্ছে কোনো একটা কিকে ডিফাইন করে দেওয়া। সেই কি ডিফাইন করে দিলে যেটা হবে, অল্টার প্রেস করে ওই কিটা চাপলে ওই নির্দিষ্ট লিঙ্কে চলে যাবে। কেন কাজে লাগে? আমরা যত কোড ট্যাগ শিখেছি, আমি কিন্তু প্রত্যেকটার কেন কাজে লাগে বলেছি। এটা কেন কাজে লাগে? ধরেন আপনি একটা সফটওয়্যার তৈরি করেছেন, আপনাকে হয়তো অ্যাকাউন্টিং এর কাজের জন্য অ্যাকাউন্ট্যান্টকে আর কি বারবার এক পেজ থেকে আরেক পেজে মুভ করতে হচ্ছে। তো মাউস না ব্যবহার করে ও কিন্তু এখান থেকে জাস্ট অল্টার প্রেস করে করে এক পেজ থেকে আরেক পেজে ইনস্ট্যান্টলি মুভ করতে পারবে। সো ওই ফাস্টার করার জন্যই এই ধরনের অ্যাক্সেস কিগুলো তৈরি করা হয়। ঠিক আছে? যখন অনেক মেনু, অনেক অপশন থাকে, হয়তো স্পেসিফিক 4-5টা পেজে সে বারবার যাচ্ছে, তখন ওই অ্যাক্সেস কি ক্লিক করলেই সে ওখানে চলে যেতে পারে সহজে। এই সব কারণেই অ্যাক্সেস কি ব্যবহার করা হয়। ক্লিয়ার? সফটওয়্যারে লাগবে, ওয়েবসাইটে অত লাগবে না আসলে, ওয়েবসাইটে কেউ ইউজ করে না। আচ্ছা, কন্টেন্ট এডিটেবল এখানে কাজে লাগবে না, কন্টেন্ট এডিটেবল লাগবে গিয়ে হচ্ছে জাভাস্ক্রিপ্টে। আমি একটু দেখাই, এখানে জাস্ট যতটুকু আছে সেটা হচ্ছে, দেখেন এখানে একটা লাইন প্যারাগ্রাফ রয়েছে, দেখতে পাচ্ছেন? এটা জাস্ট প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু, রাইট? কিন্তু কি আছে? কন্টেন্ট এডিটেবল, কন্টেন্ট এডিটেবল, বুঝতে পারছেন তো? সো কন্টেন্ট এডিটেবল ট্রু বলা মানে হচ্ছে, দেখেন আমি এখানে ক্লিক করে মুছে দিতে পারছি, আবার লিখতেও পাচ্ছি। এটা কিন্তু অন্য কখনো লাইনের মধ্যে এটা করা সম্ভব হয় না টেকনিক্যালি। সো এটা এই কন্টেন্ট এডিটেবল ট্রু অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে সম্ভব। এটা কাজে লাগবে কোথায়? এটা কখনো যদি আমরা এরকম ডাইনামিক পেজ বানাই, যেখানে আমরা ইনলাইনে এরকম কন্টেন্ট এডিট করতে পারবো, এরকম প্রভিশন দেওয়ার জন্য কাজে লাগে। এটা জাভাস্ক্রিপ্টের সাথে, অনেক জেস ফ্রেমওয়ার্কের সাথে ইউজ করা হয়। নর্মালি পিএইচপির সাথে এটার কোনো কাজ নেই আসলে। ঠিক আছে? আচ্ছা, অত কাজেও লাগবে না হয়তো প্রজেক্টে। আচ্ছা, এইবার আমরা একটু যদি চলে আসি ডাউনলোড ট্যাগ। ডাউনলোড ট্যাগটা একটা দরকারি ট্যাগ। দেখুন আমাদের এইখানে ফাইলসের মধ্যে এখানে song.mp3 নামের একটা mp3 রয়েছে, মানে অডিও ফাইল রয়েছে। আমরা কি করেছি? একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছি। এটা তো আমাদের প্রথম টাস্ক ছিল, মনে আছে? একটা ইমেজকে অ্যাঙ্করে পরিণত করা। আমরা সেই অ্যাঙ্করে ইমেজের চারপাশে অ্যাঙ্কর দিয়ে সেটার এইচরেফে বলে দিয়েছি ফাইলসের যে song.mp3টা রয়েছে। এবার দেখেন আলটিমেটলি এটা প্র্যাকটিক্যালি কি করছে। আমি যখন এইখানে ক্লিক করছি তখনও কি করছে? ওই যে ফাইলটা নামিয়ে দিচ্ছে আমাকে। কিন্তু দেখেন ফাইলের নাম কি? songs.mp3, কিন্তু ডাউনলোড হচ্ছে কিভাবে? নির্ঝর.mp3 নামে। অর্থাৎ দেখেন এখানে দেখেছেন নির্ঝর.mp3, বুঝতে পারছেন? তার মানে আমি যদি চাই যে কোনো একটা অ্যাঙ্কর করব, সেটার উপর আমি একটা লিঙ্কও বানাবো, সেটাকে ডাউনলোডের ব্যবস্থা করব এবং সেটাকে অন্য নামে ডাউনলোড করব, ডাউনলোডেরও ব্যবস্থা করব। এখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু অনেক সময় দেখা যায় যে খুলে যায়, বাট এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এবং কি হচ্ছে? কাস্টম নামে। ক্লিয়ার তো? এখানে আবার .mp3 দেওয়ার দরকার নেই, কারণ ও জানে যে এটা mp3, সো mp3তেই নামাবে, খালি নামটা বলে দিলেই হবে। তাহলে একটা অ্যাট্রিবিউট আমরা শিখছি ডাউনলোড নামে। এই ডাউনলোড অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কোনো একটা অ্যাঙ্করে যদি কোনো একটা ফাইলকে সিলেক্ট করে দেওয়া থাকে, সেই ফাইলটাকে ওই নামের ফাইল নামে নামানো। ঠিক ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। আর এই ইমেজ ট্যাগের তো আসলে আমরা আগেই শিখেছি, এর তো আর নতুন করে শেখার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আমরা একটু যদি সামনে চলে যাই। ওকে, দেখেন এখানে একটা ছোট্ট লেআউট তৈরি করা হয়েছে। এই আমরা আবার চলে আসলাম সেই ইয়েতে, কি বলে, কল স্প্যান রো স্প্যানের ব্যাপারে। কল স্প্যান রো স্প্যান, আপনারা এক কাজ করেন, আপনারা প্রত্যেকে এখন একটা নোট এই ফাইল খোলেন।
জাস্ট প্রত্যেকে htdocs এ যান, অবভিয়াসলি অ্যাপাচে মাইস্কিউএল অন করে যাবেন, XAMPP কন্ট্রোল প্যানেল ওপেন করেন, অ্যাপাচে মাইস্কিউএল অন করেন, তারপরে এক্সপ্লোরে ক্লিক করেন, তারপরে ওই যে htdocs এর মধ্যে ক্লাস 5 নামে একটা ফোল্ডার করে তার মধ্যে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করেন, তার মধ্যে আপনারা কোড করা শুরু করেন। অ্যাজ ইট ইজ আমি এখানে যা কোড করছি এটা আপনারা কোড করেন। ডক টাইপ HTML অন্য কোনো জায়গা থেকে কপি পেস্ট করেন না, নিজেরা করেন। হ্যাঁ, একদম আমি যেভাবে লিখছি আপনারা সেভাবেই লেখেন, ঠিক আছে? ধরেন এখানে একটা বডি HTML আমার সাথে করেন কিন্তু প্রত্যেকে। আমি যতটুকু করেছি ততটুকু আগে করেন প্রত্যেকে, কেউ বসে থাকবেন না কিন্তু, প্রত্যেকে করবেন, এটা ম্যান্ডেটরি ওয়ার্ক কিন্তু, কারণ আমি এটা এটুক করার পর আবার কাস্টমাইজ করতে দেব। হয়েছে? তিনটা রো তৈরি করলাম, বুঝে বুঝে করেন, জাস্ট কপি পেস্ট করবেন না। আমি এই জন্য খুব স্লো করছি, প্রত্যেকের কম্পিউটারে গিয়ে কিন্তু আমি দেখবো এবং টাস্ক দেবো কিন্তু, সো প্রত্যেককে এটা করতে হবে ফিল আপ। কি করলাম বলেন তো? প্রথম যে রোটা আছে সেটাকে আমি 100% করে দিয়েছি। কি অবস্থা? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা এখানে দুটো টেবিল ডেটা নেব। এখানে নেব হচ্ছে কথার কথা পেপল অ্যান্ড টেক, আর এখানে আপাতত আমরা লগ ইন রেজিস্টার লিখব। এটুক শেষ করেন।
হয়েছে? ঠিক হ্যায়। এবার আমরা এখানে একটা টিডি করব, টেবিল ডেটা। বুঝতে পারছেন তো আমরা কি করেছি বলেন তো? প্রথম যে রোটা আছে হেডার, তার এক পাশে রাখছি পিপল অ্যান্ড টেক, আর ডান পাশে লগ ইন রেজিস্ট্রেশন বাটন, তাই তো? আচ্ছা, লাইক জিনিসটা এরকম করলাম, দেখেন এখন পর্যন্ত এরকম করেছি, যার এক পাশে লেখা আছে পিপল অ্যান্ড টেক, আর এ পাশে আছে লগ ইন রেজিস্টার। এবার আমরা কি করেছি, ক্লিয়ার তো সবাই? এবার কি করেছি, এখানে অল রাইটস রিজার্ভ। তাহলে কি হলো, আলটিমেটলি আমি এখানে একটা রো তৈরি করলাম, যার মধ্যে আমি লিখে রাখলাম অল রাইটস রিজার্ভ। এতটুক করেছি। এখানে স্টাইল দিয়ে কি বলবো, টেক্সট অ্যালাইন সেন্টার। ক্লিয়ার? এতটুকু করেছি। ও আচ্ছা, আমি একটা ভুল করেছি এখানে। এটা তো টেবিলে হবে, আমি নিচেরটা দিয়ে ফেলেছি, সরি। টেবিল মনে করে নিচে দিয়ে ফেলেছি। এতটুকু কি সবার ডান? বাকিদের সামনে ডান? ওকে ওকে, তাহলে এতটুকু আমরা ক্লিয়ার যে এতটুকুর কাঠামো তৈরি করেছি। এখনই পেজে দেখতে যাবেন না, কারণ আমি আউটপুট এখানে দেখাচ্ছি কিন্তু যে কিরকম আসতে পারে। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে মাঝখানের যে অংশটা, এটা আমরা আঁকবো। আমরা এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে যে এরকম এরকম তৈরি করব, যে এই এতটুকু, কিন্তু এখানে একটা সাইড বার রাখবো আমরা, রাইট? এরকম একটা সাইড বার রাখবো, ক্লিয়ার? এরকম একটা সাইড বার সম্পন্ন মাঝখানের অংশটা তৈরি করবো। তাই মাঝখানের টি আর কোনটা, এটা না? তাহলে এর মধ্যে আমাকে টেবিল ডেটা তৈরি করতে হবে কয়টা? দুটা, তাই না? করেন। কেন দুটো টেবিল ডেটা? কারণ দুটো ব্লক আছে, এটা একটা টিডি, এটা একটা টিডি। ক্লিয়ার? এটা একটা টিডি, এটা একটা টিডি। আলটিমেটলি কিন্তু যেহেতু এরকম ভেঙেছি, এটাও, এটা একটা টিডি, এটা একটা টিডি, আর এটা তো একটাই টিডি। তো এখানে লেখেন সাইড বার, আর এখানে লেখেন হ্যালো ইউজার, হ্যালো ভিজিটর। আপাতত লিখে রাখলাম বোঝার জন্য যে এটা কোনটা কোনটা কোন সাইড। ছোট করলে কি দেখা যায়? ওকে, ও ভালোই তো, ক্লিয়ার। কাঠামো বুঝতে পারছি আমরা। এই পুরো আস্ত টেবিলটাতে সর্বোচ্চ ইয়ের সংখ্যা, কলামের সংখ্যা কতগুলা? আচ্ছা আচ্ছা,
এবার এবার আসেন, আমরা এবার কি করব, নিচে এই যে এইখানে কলামের বিস্তার তাহলে কতগুলো? আচ্ছা আপনারা এটা আগে বাদ দেন, আগে দাঁড়ান, আমরা কি সব লিখছি? এখানে লিখছি, ওকে। আপনারা আগে এখানে কালার দেন, আগে আমরা কালার দিই তারপরে এটা করি। আমরা এখানে আগে একটু সবগুলোতে কালার দেব। স্টাইল প্রত্যেকটাতে, হ্যাঁ, জাস্ট টু আইডেন্টিফাই, ভিজুয়ালাইজেশনের জন্য। লাইট গ্রিন, এখানে দেব স্টাইল লাইট ব্লু, সাইড বারটা আমরা দিই, মাঝখানের পার্টে দেয় স্টাইল, ও সরি কি লিখছি আমরা, কালার, কালার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্রত্যেকটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। প্রত্যেকে লেখেন কিন্তু, কাঠামো তো বুঝতে পারছেন কি হচ্ছে। এটা কপি করে নিয়ে যান, একবার লেখার পর কিন্তু কপি করে নিয়ে যেতে পারেন। লাইট গ্রে, আর এখানে দেন হচ্ছে লাইট পিঙ্ক। শেষ করেন একটু। হয়েছে? ডান। আমি একটা রিফ্রেশ দিয়ে আসি, দেখে আসি কি অবস্থা। একটু সবার আসছে? এটা যদি সবার আসে তাহলে বুঝবেন যে ঠিক আছে। ও একটু বাকি আছে, দেখেন দেখেন, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা কিন্তু। দেখেন আমি কিন্তু ভিজুয়ালাইজেশন সহ দেখাচ্ছি এই জন্য আপনাদের। মিলান দেখেন, ডান পাশে যে ছবিটা আছে তার সাথে বাম পাশের লেআউটটার সম্পর্কটা মিলান, যে আসলে কি করছি। হয়ে গেছে? এবার আমরা প্রত্যেকটাতে কল স্প্যান বসাবো। ক্লিয়ার? ধরেন আমরা যদি 4টা করেই কল স্প্যান বসাই, মানে আমরা যদি ধরে নিই যে পুরো টেবিলটা 4টা ভাগে বিভক্ত, 4টা কলামে বিভক্ত, ধরে নিচ্ছি আমি, তাহলে উপরে কি ঘটনা ঘটবে? প্রথম টিডি কতগুলো কল স্প্যান পাবে, আর পরের টিডি কতগুলো কল স্প্যান পাবে? দুইটা দুইটা। বসান তো দেখি কি হয়। রো স্প্যান নিশ্চয় না, উপর নিচে না, সো কল স্প্যান 2, কল স্প্যান 2।
বসেছে? তাহলে উপরে যদি দুইটা দুইটা পায়, তাহলে টেকনিক্যালি নিচে কতগুলো পাওয়ার কথা বলেন তো সেকেন্ড রোতে? তিনটা একটা। বাহ, দেখছেন কত সুন্দর। চলেন দেখি বসাই। এবার তাহলে লাস্টেরটা কটা পাওয়ার কথা? ও পুরো চারটাই পাবে। শেষ করেন। বুঝতে পারছি, তিনটাই ভাগ করতে হবে এরকম কোনো কথা নেই, সর্বোচ্চ তিনটা। আমি তো চারটাও ভাগ করতে পারি, ইভেন আমি ছটাতেও ভাগ করতে পারি, আমার ইচ্ছা। কলাম টেবিলে যতগুলোই থাক, আমি ধরে নিয়েছি চারটা, ধরতেই তো পারি আমি, তাই না? সো আমি ধরে নিয়ে এবার ভাগ করেছি। সবার বসেছে? আচ্ছা, এখন এখন ঘটনা হলো, একটু চিন্তা করে দেখেন তো, উপরের যে প্রথম রোটা আছে, প্রথম রো, এই প্রথম রো আমরা তো কল স্প্যান বসিয়েছি যে এপাশ কত ওপাশ কত, এটা টেকনিক্যালি ঠিক আছে, বাট একদম প্রথম যে রো, সেটা পুরো পেজের ডান পাশেরটা কত পার্সেন্ট নিয়েছে আর বাম পাশেরটা কত পার্সেন্ট নিয়েছে? 50%। তাহলে আমরা যদি এখানে বলি যে উইথ 50%, কোনো ভুল আছে? আমি তো এটা 50% 50% বলতেই পারি, পারি না? পারি? দেখেন তো পারি কিনা। নিচে কি ঘটেছে? নিচে কি 50% পেয়েছে? এখানে হয়তো 70% পেয়েছে, এখানে হয়তো তাহলে 30% পেয়েছে টেকনিক্যালি, রাইট? ব্যাপারটা হচ্ছে ওপাশ যদি 30% 70% হয়, এপাশ তো আর 40% হবে না, 30 আর 70 তো 100%। ক্লিয়ার? তাহলে টেকনিক্যালি নিচের পার্টটা কত পার্সেন্ট পাওয়ার কথা? 100%। দেখেন তো, দেখেন দেখেন সবাই তুলেছেন? সবার তোলা হলে বলবেন, এবং কে বুঝতে পারেননি সেটাও বলবেন। আমরা কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে ডিজাইনিং করছি, হচ্ছে আমরা 20 বছর আগে চলে গেছি। সিরিয়াসলি 20 বছর আগে এরকমই ডিজাইন হতো, আমরা আস্তে আস্তে নতুন যুগে আসবো আর কি। এরপরে যখন সিএসএস এ যাব, তখন আমরা 10 বছর আগের মতো কাজ করব, তারপরে বুটস্ট্র্যাপে গিয়ে আমরা মডার্ন কাজ করব। সবই শেখা দরকার, কে জানে কোন প্রজেক্টে আপনাকে কাস্টমার ধরিয়ে দেবে। সবার হয়ে গেছে? ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমরা এই যে টেবিলে, আমরা তো জানি
বর্ডার কলাপস ইকুয়াল টু কলাপস লিখি আমরা, তাই না? হ্যাঁ, আর আরেকটা অ্যাট্রিবিউট আমরা শিখেছিলাম বর্ডার জিরো। আমরা এই বর্ডার জিরোটাকে এর মধ্যেও লিখতে পারি, বাট যেহেতু আমরা বর্ডারের সব অ্যাট্রিবিউটগুলো এখনো শিখিনি, এই জন্য আমরা আপাতত বাইরে লিখছি। ঠিক আছে, লেখেন। হালকা ছোট করে দেবো নাকি? না, বেশি ছোট হয়ে গেল। ক্লিয়ার? সবার তোলা হয়েছে? এবং প্রত্যেককে বুঝতে পারছেন কিনা, কারণ টাস্ক আছে এরপর আবার কিছুই না, ছোট টাস্ক অবশ্য। একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানের যে স্পেস, ওটা আমরা জিরো ধরেছি। ও, ঢেকে গেছে। আচ্ছা, সেল স্পেসিং জিরো। একটা ঢাকলে আবার আরেকটা ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে রাখি। কি অবস্থা? হয়ে গেছে? আমরা কি করলাম বুঝতে পেরেছি? আমরা এখানে টেবিলের সব থেকে বড় কতগুলো ম্যাক্সিমাম কলাম রয়েছে এটা চিন্তা করিনি। আমরা এবার ধরে নিয়েছি যে এই পুরো টেবিলটাকে, মানে এই পুরো পেজটাকে আমরা 4 ভাগে ভাগ ভাগ করব। আমরা কিন্তু আস্তে আস্তে একটু মডার্ন হচ্ছি। এবার আমরা এরকম একটা কনসেপ্ট অ্যাডপ্ট করা শুরু করেছি যে একটা পেজকে যত ইচ্ছা ভাগে ভাগ করে ধরা যায়। এখন আমরা 4টা ভাগে ভাগ করে ধরেছি। ঠিক আছে, 4টা ভাগে ভাগ করে ধরে দুটা দুটা করে ভাগ উপরে ধরেছি, নিচে ধরেছি 3টা একটা, আর নিচে ধরেছি একদম নিচের রোটা ধরেছি 4টা। ক্লিয়ার? এই 4টার কনসেপ্টই একসময় বুটস্ট্র্যাপে গিয়ে 12টার কনসেপ্টে পরিণত হবে, তখন ওইটাকে 12 গ্রিড বলা হবে। ঠিক আছে? আচ্ছা, কনসেপ্টগুলো আসলে এভাবেই আবিষ্কার হয়েছে মডার্ন যুগে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আপনারা তো জানেন যে একটা পেজের চারপাশ দিয়ে দেখেছেন ফাঁকা জায়গা থাকে প্রচুর। সো আমরা যদি এই যে বডি ট্যাগ, এটার যদি একটা স্টাইল বসিয়ে বলি প্যাডিং 0 মার্জিন 0, প্যাডিংও 0 মার্জিন, একদম পুরো আস্ত ইনলাইন সিএসএস করছি আমরা। প্যাডিংও 0 পিক্সেল, মার্জিনও 0 পিক্সেল, এই যে এই লাইনটা কোড করেছি আমরা, লাল নীল দিয়ে দিলাম। ক্লিয়ার তো? তার মানেটা হলো প্যাডিং মার্জিন থাকবে না। অর্থাৎ দেখেন কিরকম হচ্ছে, সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন, এই যে লেগে গেছে, পেজ লেআউট চলে আসছে না? হ্যাঁ, আরো আসবে। হয়েছে? সহজ তো, ডাল ভাত। আপনাদের জন্যই ডাল ভাত, চিন্তা করেন। আমি তো তাহলে ডায়েটে। সবই আমরা শেখাবো। HTML, CSS, Bootstrap, JavaScript, Ajax, jQuery, MySQL, PHP, API সবই তো শিখবেন। বাকি থাকলো কি? খালি লারাভেলটা বাকি থাকলো। আর React.js আপনি জাভাস্ক্রিপ্ট শিখলে এমনিই শিখে যাবেন। এটা রকেট সায়েন্স না। লারাভেল ফান্ডামেন্টাল দেখালেই দেখবেন যে আপনারা কোর্স করতে আসেন আর তখন সিরিয়াসলি আমার অনেক স্টুডেন্ট আছে স্যার এমনি লারাভেল, স্যার আপনি যেভাবে দেখিয়েছেন লারাভেল আমাদের এমনি শেখা হয়ে গেছে, আর দেখা লাগে না, কোর্স করা হয়নি। লিটারালি এটা তো নেগেটিভ না? কি একটা মুশকিল। হ্যাঁ, আপনার ওখানে কি দেখেন? ও মিলছে কিনা, ভেরি গুড। এই যে
দেখেন আসছে কিনা, কি করেছি আমরা দুটো ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে আমাদের কন্টেন্টের এরিয়া, ওইটা হচ্ছে আমাদের সাইড বার, এটা হচ্ছে অল রাইট সিজার। স্যার হুম আমার নিচে দেখেন কার মেলেনি, ঠিক করেন এখন কোড। আমার হ্যাঁ এই পারফেক্ট। হ্যাঁ স্পেসটা ফাঁকা স্পেস ফাঁকা কেন বলেন তো আপনি কেন, কই দেখি কোড এরকম মাঝখানে ফাঁকা হলো কেন? আচ্ছা বডি ঠিক আছে, টেবিলে উইথ ধরেছেন, বর্ডার কলাপস কলাপস বর্ডার, আচ্ছা ভালো কথা। রো ধরেছেন উইথ 50%, উইথ 50% পরেরটা উইথ করতে হবে তো। হ্যাঁ এখানে প্রশ্ন করতে হবে, প্রত্যেকটারই প্রশ্ন করতে হবে। কল স্প্যান এবং প্রস্থ আপনারা বিস্তার ধরছেন। নিচে কল স্প্যান ধরেছেন, প্রশ্ন করছেন না, না আরো ভুল আছে। ফায়দা একটা জিনিস, আপনার এখানে স্প্যাম ম্যালওয়্যার দিয়েছে, আপনি ব্রাউজারটাকে খুলে হ্যাঁ লিংকটা কপি করেন। হ্যাঁ এবার কন্ট্রোল, হ্যাঁ শিফট এন্টার, প্রেস দেন, এন্টার দেন। হ্যাঁ এবার জানাবো, এবার প্র্যাকটিস করে চলুন। কি হয়েছে কি আর তো শেষ করে কল স্প্যান 3 3 আর 1 এটা যদি 30% এটা 70%, এটা হচ্ছে 100%, 100% দেখুন কোথায় এটা উপরে যাক, প্রথমে ছোট মোটা ভুল আছে। বর্ডার 0 এখানে কোড হবে, এই যে আমরা এই যে 30 শুরু 30 শেষ, 30 শুরু 30 শেষ, আবার 30 শুরু 30 শেষ। তার মানে বুঝতে পারছেন প্রথম রোয়ের মধ্যে তিনটা টিভি হয়ে গেছে, তিনটা টিভি থাকার কথা না, এই ফাঁকা টিভি কোথা থেকে আসলো? তার মানে এখানে না না কপি করা নাই, যে দেখে টিভি শুরু করেছেন, শেষ কোথায়? হ্যাঁ তার মানে এটা শেষ করতে হবে, বুঝতে পারছেন? তিনটা তৈরি হয়েছে কিভাবে জানেন, এটা শুরু ধরছে, ও এটাকে একটা ধরছে, এটা শুরু ধরছে, ও আরেকটা ট্যাগ ধরছে, এটা আরেকটা ট্যাগ। ক্লিয়ার, সলভ হয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি টাইপ এইচটিএমএল টেবিলের স্টাইল এখানে স্পেস থাকবে না, প্রস্থ 100% ঠিক আছে। তারপর রো শুরু হবে, এখানে টিভি থাকবে, স্টাইলের মধ্যে ইকুয়াল টু দি ব্যাকগ্রাউন্ড কালার আপনি শুরু করেছেন, কিন্তু এখানে কিন্তু এই স্টাইলটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে কিন্তু এখানে এসে, রাইট? দেখেছেন এখানে একটা ডিসকালার হয়ে গেছে, তার মানে কি এখানে আপনি এই যে অ্যাট্রিবিউটটা যদি বুঝতে পারছেন, ডিসকালার হয়ে যাওয়া মানে এই যে কালো আসা মানে আমার কোডে ভুল, মানে তার আগের লাইনের সমস্যা। কি সমস্যা দেখেন, ও উইথটাও কিন্তু এর ভিতরে আছে। দেখেন এই জিনিসটা হচ্ছে যে আপনি স্টাইল ডিফাইন করছেন, স্টাইলের তিনটা অ্যাট্রিবিউট ডিফাইন করছেন, এটা একটা স্টাইল, সেমিকোলন শেষ, এটা আরেকটা স্টাইল, তারপরে গিয়ে ওই যে যেটা আপনি এখানে শুরু করেছিলেন সেটা এখানে শেষ, বুঝা গেছে? তো এই ফরম্যাটে লিখতে হবে, এর মধ্যে আর কোথাও কিন্তু সেমিকোলন আসবে না, আচ্ছা ডাবল কোটেশন আসবে না। এখানেও দেখেন কল স্প্যান টু দিয়েছেন, ঠিক আছে, এখানে টিভি শুরু হয়েছে কিন্তু আবার টিভি তাহলে কেন আসলো, তার মানে এই টিভিটা সামহাও কপি হয়ে গেছে। এবার স্টাইল শুরু হয়েছে, এই অ্যাট্রিবিউটটা ঠিক আছে, তারপরে কল স্প্যান টু, তারপরে ইয়ারটা শেষ হয়েছে, রোটা শেষ, এটা আরেকটা রো যার মধ্যে এটা একটা এটা একটা, কিন্তু দেখেন এখানে আবার কপি হয়ে গেছে। আর এখানে যেটা হচ্ছে স্টাইলের পরে ইকুয়াল টু দিয়ে হলুদ হয়ে গেছে, তার মানে এই হলুদ তো কখনো হয় না, তার মানে এই যে যেটা বলেছে এখানে শেষ হয়নি। আর যে স্টাইল লেখার নিয়মটা কিন্তু এরকম না, রাইট? আপনি
রোল দিয়ে আগে ফোল্ড করে দিয়ে দেবো, তারপর এর মধ্যে যা লিখতে হবে কোনো ভুল হবে না, ঠিক আছে? তো আমরা পেনের মধ্যে কোনো স্টাইল দিলাম সাদা লিখেছি, সেটা কিছুই আপনাদের স্টাইল রাখা দরকার নেই। তারপরে এখানে যেটা করেছি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, কিন্তু কালার আমি বলছি যে একটা কালার হচ্ছে যেটা হচ্ছে এটা, কিন্তু তার আগে তো এই কথা লেখা দরকার নেই, কেমন? আচ্ছা, আর কনস্ট্যান্ট ওয়ান কারণ হচ্ছে এটা তিনটা আর এটা দুটো আর এর পাশে এখানে দেখেন এটা হ্যাঁ হ্যাঁ বুঝলেন, হ্যাঁ সেভ করি, রান করি, চলে এসেছে। এখন এটা হচ্ছে কালার দেওয়া হয়নি, লাইট ইউ লাইট কালার ছাড়া, মানে রেগুলার লাইট ছাড়া ওটা আসবে ক্লিয়ার। সো এখনো যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এটা যে তিনটার একটা সেটা কিন্তু সাইড ওয়ান হয়ে যাচ্ছে, এটা কিন্তু এই পাশে সরে আসে কেন? কারণ আমি যখন এটা কত পার্সেন্ট এটা কত পার্সেন্ট চেক করি, আমাকে এটাকে বলতে হবে 70%, এটাকে বলতে হবে 30%, ক্লিয়ার? থ্যাংক ইউ। কি অবস্থা বাকিদের? ডান, সবার ডান, ভেরি গুড ভেরি গুড। এ পাশে হচ্ছে তো? না হলে বলবেন কিন্তু, না যা না পারার মধ্যে কোনো লজ্জার ব্যাপার নেই। কষ্ট আছে না, না বরং আনন্দ যে আমি স্যারকে একটু খাটাতে পারবো। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন পিপল অ্যান্ড টেক যদি আমি বাদ দিয়ে এখানে যদি আমি একটা আইএমজি ট্যাগ ব্যবহার করে এসআরসি দিয়ে আমি এখানে বলি ফাইলসের মধ্যে, আমাদের এখানে দেখেন আমাদের আমি আমি যে যেখানে কাজ করছি সেখানে একটা মাই লোগো বলে একটা পিএনজি আছে, মাই লোগো ডট পিএনজি। তাহলে কি ঘটনা ঘটবে, এবার এখানে কিন্তু একটা লোগো চলে আসবে, কিন্তু লোগোটা অনেক বড় হয়ে গেছে। তাহলে আমাকে এখানে আবার কি করতে হবে, আমাকে এখানে আবার স্টাইল বলে দিতে হবে এবং বলতে হবে যে হাইট হচ্ছে বড় জোর 30 পিক্সেল আর উইথ বড় জোর 100 পিক্সেল, তাহলে জিনিসটা একটু সাইজে আসবে, রাইট? ঠিক আছে, করেন। প্র্যাকটিক্যালি ইমেজ নিয়ে আসেন নিজে হাতে, যেহেতু আপনারা বাসায় টায়ার্ড হয়ে যাচ্ছেন, গিয়ার করার অবকাশ পাচ্ছেন না, সে এখানে করেন, সেটাই বেটার না? করেন, এখানে ইমেজ নামান, পিপল অ্যান্ড টেক লোগো লিখে গুগলে সার্চ দেন, দেখবেন লোগো চলে আসছে, ওই লোগো নামান, যেখানে কাজ করছেন সেখানে লোগোটা বসিয়ে কানেক্ট করেন এখানে প্র্যাকটিক্যালি। এই যে এত নাম্বার লাইনে আমি যে লাইনে কাজ করব সেই লাইনে একটা এই যে নীল গোল সাইন দিয়ে দেবো, সো বুঝবেন যে ওই লাইনে আমি আপডেট করেছি। তাড়াতাড়ি আচ্ছা এটা কেন লিখছি বলুন তো, আমি যে পেজটায় কাজ করছি সেটা হচ্ছে try.php। এখন try.php আছে কোথায়, এই যে এখানে। তো যে ফোল্ডারের মধ্যে try.php আছে ওই ফোল্ডারে ফাইলস নামের একটা ফোল্ডার আছে যার মধ্যে ওই ছবিটা আছে, সেজন্য আমাকে ফাইলস ফোল্ডারের মধ্যে ঢুকে তারপরে এটাকে চিনিয়ে দিতে হবে। আর আপনার যদি এটা বাইরেই থাকে, অর্থাৎ যেখানে ট্রাই আছে সেখানেই যদি ছবি থাকে, তো সরাসরি ফাইলের নাম লিখলেই হয়ে যাবে। লেখেন, আপনারা প্র্যাকটিক্যালি ছবিটা নিয়ে আসেন, চালিয়ে দেখেন আসছে কিনা, এটা আনতে হবে, প্র্যাকটিক্যালি আনতে হবে, প্রত্যেককে করতে হবে কিন্তু। এরপর টাস্ক আছে, মানে এরপরের টাস্ক বাসায় আর কি।
আচ্ছা এবার একটা জিনিস এই যে চিন্তা করে দেখেন তো, এই যে এইটা একদম গায়ের সাথে গায়ে লেগে গেছে না? তা আমরা যদি সিম্পলি এখানে একটু বলে দিই যে প্যাডিং 10%, তাহলে কি ঘটনা ঘটে? বেশি বড় হয়ে যাচ্ছে। 1% যদি বলি, কারণ এর তো আসলে, তাহলে দেখেন একটু বড় হলো চারপাশ দিয়ে, তাহলে এটা একটু ম্যানেজেবল। আমার যদি মনে হয় যে না আমার আরেকটু চারপাশ দিয়ে বড় জায়গা দরকার, আমি এটা 2% করে দিই। ঠিক আছে? তার মানেটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু ভিতরের ওই হাইটটাকে ব্যালেন্স করতে পারছি, অ্যাডজাস্ট করতে পারছি। আমরা চাইলে কিন্তু এখানে হাইটও সেট করে দিতে পারি, এত পার্সেন্ট পিক্সেল, লাইক হাইট 150 পিক্সেল। ঠিক আছে? তার মানে হাইট সেট করা যায়, বাট হাইট দরকার নেই, আমরা প্যাডিং দিয়েই করি। তাহলে কি হলো, চারপাশে একই পরিমাণ ইয়ে হলো, তাই না? এ পাশেও যতটুকু, নিচেও ততটুকু, উপরেও ততটুকু, ভিতরে কন্টেন্ট। এটা ভালো না? ক্লিয়ার? এই 9 নম্বর এবং 10 নম্বর লাইনে আমি চেঞ্জ করেছি। দেখেন বুঝতে পারছেন কিনা আগে দেখেন। লোগো বসানো, লোগো বসানো হয়ে গেছে? কে কে এখনো বসানো হয়নি? স্যার আমি ইমেজ দিয়ে দিছি। আরে দেন না, একটা ইমেজ হলেই হলো, কিন্তু ঠিক সাইজে বসলে হলো। সাইজটা ঠিক মতো বসাতে পারছেন কিনা এটা দেখেন। বসানো হচ্ছে কাজ। বসেছে, ভেরি গুড। এবার ধরেন কিছু একটা গুগলে সার্চ করেন, ধরেন ধরেন এই যে নিঝড়.নেট, আমি আমার ওয়েবসাইটে গিয়েই কয়েক লাইন প্যারাগ্রাফ কপি করব। তো আর এক মুশকিল প্যারাগ্রাফ নাই। আচ্ছা ঠিক আছে, এখান থেকে প্যারাগ্রাফ কপি করি। এটা কপি করে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই যে হ্যালো ভিজিটরের এখানে বসাবো। তাহলে এটা কি কপি করেছি? প্যারাগ্রাফ কপি করেছি না? তাহলে পি পি আনা উচিত, দুটো প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে এটা একটা প্যারাগ্রাফ, দেখেন এখানে তো প্যারাগ্রাফ দুটো কপি করেছি, তাহলে এটা একটা প্যারাগ্রাফ আর এটা আরেকটা প্যারাগ্রাফ, রাইট? ঠিক কি না? তাহলে এইটা আমি কপি করেছি এখান থেকে এ পর্যন্ত। দেখেন কি কি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। বোঝা যাচ্ছে? এখন দেখেন প্যাডিং 1% করে দিলাম, অর্থাৎ চারপাশে একটু ফাঁকা জায়গা করে দিলাম, নাহলে তো সব গায়ের সাথে গায়ে লেগে আছে। বুঝতে পারছি তো? এখানেও প্যাডিং 1% করে দিলাম। দেখেন যা যা চেঞ্জ করেছি এগুলো আপডেট করেন। মেক শিওর এতটুকু করেছেন, আমার সাইট থেকেই কপি করে নিয়ে আসেন, নির্ঝর.নেট। এই স্টার লাগবে না, স্টার ফেলা যাবে। হ্যাঁ, সমস্যা হলেই তোমরা শিখতে পারবে। বলেন তো কি সমস্যা? আমি তার বেশি বেশি সমস্যা চাই। বসেন 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 আমার বসেন। পেজটা হচ্ছে 100%। হুম। এই পেজটা যদি কোনো আমি একটা পেজ সেলের ভিতরে করতে চাই, এটা 100% এটার কাজ হচ্ছে যে এত বড় হয়েছে কেন জানেন? এটা তো অনেক বড় পিক্সেল, এর অনেক পিক্সেল অনেক বড় হয়েছে। এটাকে ছোট করে ফেলতে হবে। আমি ওটা বুঝতে পারছি না। কথা হচ্ছে আমার যে আমি এখানে দুইটা করতে পারবো, চারটা করবো। হ্যাঁ, চারটা দুটো তখন 50-50। হ্যাঁ, 50 তাহলে আমি যদি ইমেজটাকে 100 পিক্সেল করতে চাই, তাহলে এই দুইটা কলম একসাথে দিতে হবে। যদি আমি এই দুইটা সেলের ভিতরে রাখতে চাই। এখানে তো দুটো সেল না, এটা একটাই সেল। আচ্ছা তাহলে একটু করতে লাগবে না, এটা 100 পিক্সেল ও করতে। আপনি এটা পুরোটা করতে যাচ্ছেন? না তা তো আসবে না, কারণটা কি দেখেন, এক একটা স্ক্রিনে কিন্তু এটা এটা যখন খুলবে আপনি নর্মালি চিন্তা করে দেখেন, এখন কিন্তু একরকম, একটু বড় ধরেন ট্যাগ তখন এক রকমের, একটু বড় আরেক রকমের। তার মানে আপনি কিন্তু এই পুরোটা জুড়ে তো লোগো রাখতে পারবেন না, লোগো একটা স্পেসিফিক জায়গা জুড়ে হবে। আপনি এটাকে একটু সাইজ সেট করে দিতে পারেন যে ঠিক আছে আপনার এই পান্ডা, এটা পার্সেন্টেজ দিলে হবে না, আপনি এটাকে হয়তো বলে দিলেন যে হাইট কত, হাইট তো সাধারণত ছোট হয় 30 পিক্সেল দেন, আর এটা উইডথ হয়তো 100 পিক্সেল দিয়ে দিলেন। ঠিক আছে? আমরা সামনে গিয়ে সিএসএস এ শিখবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে হয়, সেটা অন্য জিনিস। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানো।
বাইরে আপনি 100% সেভ করছেন। বেশি ছোট হয়ে গেছে অবশ্য। হ্যাঁ এটা কি মাস্কের আরেকটা যেটা বোঝা যায় না কেটে হ্যাঁ ভেঙে চলে আসছে। তার কারণটা হচ্ছে যে পার্সেন্টেজ দেন আসলে পার্সেন্টেজ কাজ করছে না। ফুল স্ক্রিন করে প্যাকিং দিয়েছে জেনারেশন মাঝে আপনি দুই কলম দুই ওটা কপি করে সোজা পেস্ট হ্যাঁ ওটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দেন যেটাকে হ্যাঁ 19 নাম্বার দেবেন ওটা সিলেক্ট করে কন্ট্রোল এস দেন সেভ করার জন্য আবার অবস্থা কাঁচা নিচেরটা একটু চিন্তা করেন টেবিলটাকে ভাগ করছেন চারটে তাই না তাহলে স্টেপ 4 2 2 স্টেপ 4 হওয়া উচিত না কারণ অলরাইট সিজার তো চারটা জায়গা জুড়ে মানে চারটা জায়গা জুড়ে রাইট ধরে নিয়েছেন ধরি ধরি এই পুরো পেজটা চার ভাগে আরো ধরে নিয়েছে দেখেন নিচে ক্লিয়ার শেষ হয়নি টেবিল রো শেষ করুন ক্লোজিং হ্যাঁ দেখেন উপরে টেবিল হাইট উপরেরটাও কিন্তু শেষ হয়নি এর উপরেরটা যেখানে দেখবেন ডিসকালার তার উপরে সমস্যা বুঝতে পারছেন যেখানে দেখবেন ডিসকালার তার উপরে সমস্যা হ্যাঁ রান করেন সেভ করে কনফিডেন্স দিয়ে এত ছোট না পিক্সেলটা একটু বড় করেন তাহলে ভালো ভালো সাইজের ইমেজ আসবে আর কি হ্যাঁ হ্যাঁ এসছে না ভেরি গুড ভেরি গুড এখন দেখেন আমরা নিচে তাহলে এখানে একটা হাইট সেট করে দিই হাইট 30 পিক্সেল একটা মিনিমাম উচ্চতা আমরা সেট করে দিলাম আচ্ছা 30 পিক্সেল কমই হয়ে গেল ও সরি আমরা কোথায় সেট করেছি এটা তো এখানে হবে ঠিক আছে তাহলে দেখেন আমরা কিন্তু কাঠামো তৈরি করে ফেলতে পারছি রাইট কাঠামো যদি আমরা তৈরি করতে পারি তাহলে এরপর আসলে কি কাজ থাকে খালি এলিমেন্টগুলো বসানো লাইক এখানে কন্টেন্ট ছবি থাকবে এখানে বাটন থাকবে এখানে কতগুলো মেনু থাকবে এখন আমরা এখনো পর্যন্ত কি শিখছি বলেন শুধু কাঠামো তৈরি করার কোড আমরা স্টাইলিং শিখব সিএসএস এ গিয়ে যা শিখেছি এতক্ষণ পর্যন্ত কতগুলো 22-24টা ফাইল ওর ডবল হচ্ছে সিএসএস না না কিন্তু এখানে যা আছে তার বেশিরভাগই ওখানে আছে অত ভয় পাওয়ার মতো কোনো কিছু না হ্যাঁ সো ওখানে গিয়ে তখন আমরা এবার রং চড়ানো শিখবো এই যে এলিমেন্ট ডিজাইন করা মেনু তৈরি করা ড্রপ ডাউন মেনু তৈরি করা অনেক জায়গা দেখবেন যে অনেক জায়গায় গেলে কি করে বুটস্ট্র্যাপের মেনুই চালিয়ে দিচ্ছে বুটস্ট্র্যাপেরই সবকিছু শিখাই দিচ্ছে সিএসএস 2-4 লাইন দেখায় তারপরে সরাসরি চলে যায় হচ্ছে বুটস্ট্র্যাপে কিন্তু আমি ওরকম করি না আমি একদম বুস্ট নরমাল র সিএসএস দিয়ে কিভাবে মেনু বানাতে হয় র সিএসএস দিয়ে কিভাবে বাটন তৈরি করতে হয় এগুলোও সব দেখাই ঠিক আছে কারণ না হলে তো সেই আপনি আবার হাতুড়ে রাখতেন হ্যাঁ হচ্ছে না ভেরি গুড রাইট এখানেও কমান্ড ব্যবহার করা দরকার
আসলে দেখি আমরা শিখি কি হয়েছে। প্রথমে আউটপুট দেখি কোথায় সমস্যা হচ্ছে। মনে হচ্ছে অলওয়েজ রিজাল্ট বড় হচ্ছে না, এটা এটা হাই পার্সেন্ট না তো ফিক্সে পার্সেন্ট কখনো হাইতে কাজ করে না। কেন কাজ করে না? কারণ এখানে পার্সেন্ট মানে হচ্ছে 100%, উঁচু থেকে নিচ পর্যন্ত এর তো কোনো শেষ নেই, কোটি কোটি মাইল লম্বা হতে পারে। পিক্সেল দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা লেআউটের বেসিক কাঠামো 20 বছর আগের কোড শিখে গেছি, 20 বছর আগের এক্সপার্ট হয়ে গেছি কিন্তু। হ্যাঁ, এরপর 10 বছর আগের এক্সপার্ট হব, তারপরে মডার্ন এক্সপার্ট। হ্যাঁ, ধাপে ধাপে। তাতে কি হয়, আপনারা একদম এমবিবিএস পাস করে ফেলবেন। হ্যাঁ, সেটাই। হুম, হ্যাঁ, একদম মানে জেন সার্টিফাইড ডক্টর। হ্যাঁ, ওকে, সো আচ্ছা, এবার আমরা চলে যাব আরেকটা জিনিসে। এটা এটা বাই দ্য ওয়ে সবার শেষ হয়েছে, এই এরকম আউটপুট আসছে তো। এখন তাহলে একটু চিন্তা করেন আপনারা। বাপরে, বিশাল গল্প। একটু আমরা তাকাই সবাই স্ক্রিনের দিকে। এটাতে কিছুক্ষণ পরে আমরা একদম ফুল দামে গল্প করতে পারবো চা খেতে খেতে। তারপর বাইরের চা খাওয়া রিস্কি অবশ্য। এর মধ্যে আমি আবার আমার মাস্ক ফেলে দিয়েছি এরকম ভাবে, এটা নিয়ে আমি আবার একটা টেনশনে আছি, যেটা আমার আর পড়া ঠিক হবে কিনা। যাই হোক, তো যেটা হচ্ছে যে কি বলে, হ্যাঁ, আমাদের নেক্সট যেটা এখন একটা কাজ হবে সেটা হচ্ছে এর মধ্যে একটা ফর্ম তৈরি করব আমরা। বাই দ্য ওয়ে, টেক্সট কপি করেছেন এরকম ভাবে? ভেরি গুড। তো আমরা এর মধ্যে একটা ফর্ম তৈরি করব, রাইট? ফর্মে মানে একটা রেজিস্ট্রেশন ফর্ম, কথার কথা। আচ্ছা, আমরা একটা কাজ করি, রেজিস্ট্রেশন ফর্মটা আমরা সাইডেই রাখি, রেজিস্ট্রেশন না, লগ ইন ফর্ম ওই পাশে, রাইট? সাইড বারে লগ ইন ফর্ম আপাতত রাখি, কেউ রাখে না। আমরা জাস্ট এখন টেস্ট করছি, আমরা জাস্ট শিখছি আপাতত। সে ফুটারেও আমরা বসা দিতে পারি চাইলে, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা অত তো আর লেআউট প্র্যাকটিস করছি না, আমরা আপাতত যে সাইড বারে করছি, কারণ সাইড বার ফাঁকা আছে এই জন্য। আসলে কি করব, আচ্ছা, এখন ধরেন আমরা এখানে কি করব, ইউজার, এটা হচ্ছে লেভেল, লেভেল সবাই করেন আমার সাথে 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 সাথে, মক্তবের মতো হয়ে গেল। হ্যাঁ, লেভেল, ইনপুট টাইপ টেক্সট, আগে এতটুকুই বসান, তারপরে আরেকটা লেভেল, পাস, ইনপুট টাইপ টেক্সট। হ্যাঁ, তারপরে হচ্ছে বাটন, লগ ইন। ক্লিয়ার? তাহলে কি ঘটনা হবে, এরকম একটা বদখত জিনিস আসবে। আচ্ছা, এখন আমরা কতটুকু নতুন লিখেছি, এখান থেকে এই পর্যন্ত। প্রত্যেকটা ইনপুট ফিল্ডে যদি একটা করে লেভেল থাকে, এটা হচ্ছে মিনিমাম কোড লিখেছি। আমাকে ওখানে আইডি ধরা উচিত ছিল এবং ফর লেখা উচিত ছিল, তাই না? যে কোন লেভেল কোনটার জন্য। এখানে আমি একটা প্যারাগ্রাফ, এটা কি লিখবো, h5 দিয়ে দিই, h5 লগ ইন হেয়ার। হ্যাঁ, থাকে। আগেকার বান্দাত্তার যুগে জুমলার মধ্যে, জুমলা সাইটে এরকম থাকতো, সাইড বারে লগ ইন। h4 দিয়ে দিয়েছি হেডিং, মনে পড়েছে বহু যুগ আগের জিনিস। হ্যাঁ,
ও রাইট, পাসওয়ার্ড হবে। আমরা এমনি টাইপ মানে ই করছি তো, টাইপ পাসওয়ার্ড হবে, রাইট। হয়েছে? খুব তাড়াতাড়ি হতে হবে, টাইপিং স্পিড ফাস্টার হতে হওয়া উচিত। হুম, অবশ্যই। রাইট। না না না, এনক্রিপ্ট হয় না। না না, এখানে আসলে এনক্রিপ্টেড হয় না, হ্যাঁ। বেসিক্যালি এখানে যেটা হয়, জাস্ট আনরিডেবল একটা ফরম্যাটে ডট চলে আসে, এটা ঠিক এনক্রিপশন না, ঠিক আছে। তখন আমরা করি, হ্যাঁ, ডেটাবেজে যখন আমরা সেভ করব, তখন আমরা SHA-1 আছে, তারপরে আমরা MD5 আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের এনক্রিপশন রয়েছে, হ্যাঁ, এগুলো আমরা দেখব। অবশ্য এই MD5 কে ঠিক এনক্রিপশন বলে না, ওটাকে হ্যাশ বলে, ওটা আমরা সামনে শিখবো। এনক্রিপশন পিএইচপির পার্ট হয়ে গেছে, বুঝতে পেরেছি আলোচনা দেখে। আচ্ছা, এখন দেখেন এটা কেমন একটা বিচ্ছিরি আসলো না? কেমন কেমন, এটাকে কি করব, বিআর দিয়ে নিচে নামাবো? সি সি সি, দেখেন, এই যে এখানে আসলে আমরা চাইলে টিডির মধ্যে আবার টেবিল ডিফাইন করতে পারি, পারি কিনা? কি মুশকিল, ঠিক কিনা বলেন? এবার দেখেন, টেবিল বানিয়েছি, টেবিল শুরু টেবিল শেষ, আগে ভালো করে দেখেন, আগে দেখেন, তারপর করেন, তাহলে সুবিধা হবে। দেখেন, আমি লেবেলকে ইনপুটের পাশে নিয়ে আসছি, এরকম রাখতে চাচ্ছি না আমরা, ব্যাপারটা কিছুটা এরকম, ভালো করে তাকিয়ে বলেন তো একটু, এরকম রাখতে চাচ্ছি না স্ক্রিনেও, যে এরকম বাম পাশে ইউজার দেখাক, ডান পাশে টেক্সট বক্সটা দেখাক, নিচে বাটনটা দেখাক। তা আমরা এটাকে রো এর মধ্যে বসিয়ে দিতে পারি না? হ্যাঁ, টি আর টেবিল রো এর মধ্যে যদি বলি যে প্রথমটা হচ্ছে একটা রো এর মধ্যে, পরেরটাও একটা রো এর মধ্যে, তারপরেরটাও হচ্ছে একটা রো এর মধ্যে, সম্ভব তো? আলোচনা না করে একটু প্লিজ স্ক্রিনের দিকে তাকান, পরে আমিও আলোচনায় জয়েন করব। দেখেন, টিআর প্রত্যেকটা টেবিল রো এর মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। এখন খালি টিআর তো আর হতে পারে না, এর মধ্যে এটা একটা টেবিল ডেটা, এটা একটা টেবিল ডেটা, এটা তো হতে পারে। তো এটাকে যদি আমি এবার একটা টিডির মধ্যে ঢুকিয়ে দেই, টিডি, আর এটাকে আবার আরেকটা টিডির মধ্যে যদি আমি ঢুকিয়ে দেই, তাহলে কি ঘটনা ঘটবে? একটা টেবিল কাঠামো তৈরি হবে না? আর আমরা তো জানি যে টেবিল তো আর বাঁকাতেড়া হতে পারে না, পারে? বুঝে শুনে করেন কিন্তু আমার মতো। এটা একটা টিডি, এর একটা টিডি, এই টিডি কি আর এই টিডির মধ্যে কি কিছু থাকবে? কিছু থাকবে না, এটা ফাঁকা, রাইট? এটা ফাঁকা, এটা ফাঁকা। আপনারা এরকম ফাঁকা ফাঁকা লিখেন না, আমি জাস্ট এমনি লিখছি আর কি, বোঝানোর জন্য আপনাদের। ব্যাপার বুঝতে পারছেন তো আসলে কি ঘটনা ঘটছে? কাঠামোটা তো বুঝতে পারছেন, বাট এভাবে আপনারা কোড লিখবেন না। আপনারা কিভাবে লিখবেন দেখেন, এভাবে সুন্দর করে লিখবেন যে হ্যাঁ, এটা একটা টিডি, তারপরে এটা আরেকটা টিডি, তাই না? চাইল্ড যেভাবে লেখে ট্যাগ, এই তো, শেষ। আর এখানে কি, এটাও একটা টিডি,
এই যে কয়জন যে এটাকে গুলিয়ে ফেলবেন, কি কঠিন বলেন তো আমাকে। আমি টেবিলের মধ্যে এটাকে লিখেছি, আমি আবার দরকার আরেক পদ্ধতিতে লিখবো। খালি টিডির মধ্যে আমি লিখেছি কাঠামো করে, আর কিচ্ছু করিনি। একই ফর্ম লিখেছি, খালি পার্থক্য হলো এবার ফর্মের লেভেলগুলোকে এক একটা টিডির মধ্যে ঢুকাই দিচ্ছি। আর টিডি তো আর এমনি বসতে পারে না, সেগুলোকে টিআর এর মধ্যে, টিআর তো আর এমনি বসতে পারে না, টেবিলের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার দেখেন কি ঘটনা হয়েছে, সুন্দর হয়ে গেছে না? আর কেউ তাকালো না যে সুন্দর যে হয়েছে, সবাই নিচে তাকিয়ে। বুঝতে পেরেছেন? এই দেখেন মিনা বাজার অলরেডি মেসেজ দিয়েছে, এবার কি মুসিবতে পড়লাম। 800 টাকার চকলেট, কি মুশকিল। চকলেট কে খায়? আচ্ছা আচ্ছা, এই দেখেন এটা এভাবে কিভাবে আসলো বলেন তো, একটু প্লিজ তাকান সামনের দিকে দয়াপূর্বক। এটা কি ঘটনা ঘটেছে, এটা একটা টেবিলের স্ট্রাকচার তৈরি করেছে না, কিভাবে করেছে দেখেন তো। এই যে আমি দেখাই, ও এ তো আরেক কাহিনী, স্ন্যাপ নিতে হবে। কত যে কাহিনী, কপি। দেখেন দেখেন দেখেন, সবাই একটু খেয়াল করেন প্লিজ। আপনাদের জন্য তো সে কুপনের ব্যবস্থা করতে হবে, কনসেন্ট্রেশন দিলে 300 টাকার কুপন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই যে দেখেন এখানে আসলে আমরা কি করেছি, আমরা একটা টেবিল কাঠামো তৈরি করেছি। এখানে টেবিল কাঠামো তৈরি করে কি করেছি, এইটা একটা টিডি, এইটা আরেকটা টিডি, এটা একটা টিডি, এটা আরেকটা টিডি, এটা আরেকটা টিডি, এটা একটা ফাঁকা টিডি, তার মধ্যে কিছু নাই, আর এটার মধ্যে লগ ইনটা আছে। টেবিল কাঠামো, তাহলে একটা টেবিল তৈরি হয়ে গেল না? হ্যাঁ, 2 কলাম আর 3 রো, এই এটাই তো এখানে করেছি। সেই টেবিলটাকে আমরা আবার এই সাইড বারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর কি। তো এটা হচ্ছে আমার সাইড বার, এখানে লিখে রাখি অ্যাসাইড, এটা আমার অ্যাসাইড ছিল আর কি, মানদাতার আমলের অ্যাসাইড আর কি। কনসেপ্ট ক্লিয়ার? তো দেখেন কত সুন্দরভাবে আসছে। হ্যাঁ, আগেকার যুগে 20 বছর আগে দেখবেন জুমলাতে এরকম সাইড বারের লগইন আছে। ঠিক আছে, তো বুঝতে পারছি আমরা। তা 20 বছর না, 15 বছর আগেও এরকম HTML এই কোড হতো। নিজেরা চালিয়ে দেখেন যেভাবে আসার কথা সেভাবে আসছে কিনা। এসছে? ভেরি গুড। আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সামনের সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট আছে। সেটা হচ্ছে HTML দিয়ে একটা সিভি বানিয়ে নিয়ে আসতে হবে নিজেদের জন্য। ঠিক আছে, এরপর তো ডকে বানাবেন, এখন একটু HTML এই বানিয়ে নেন আর কি। ফরম্যাটটা আমি আজকে রাতে আপলোড করে দেব, সেটা আপনারা সারা সপ্তাহ বসে বসে বানাবেন। আর আরো গুড নিউজ হলো, খালি এটাই কাজ না, CSS দেখাবো কালকে, সেগুলো আবার সামনের সপ্তাহে পড়ে আসবেন আর কি। যদিও কুইজ নাই, হ্যাঁ, ঠিক আছে। হয়েছে এটা? হ্যাঁ, স্বাভাবিক। কুইজ হলে আবার একটু টাইমও তো নষ্ট হয়। স্যার ইনপুটের মধ্যে নেম দিয়ে ফরে দিলেই কি ওটা কাজ করবে? হ্যাঁ, এই যে দেখেন আমরা প্র্যাকটিক্যালি করি, লেভেলের মধ্যে বলতে হবে ফর কার জন্য, আর এখানে ইনপুটে আগে একটা আইডি বসাতে হবে। তো ধরেন এটা হচ্ছে নেম, এটা যদি নেম হয় তাহলে ফরে বলে দিতে হবে যে নেম আইডির জন্য।
বা ইউজার কনফিউশন করেন না, ইউজার লেখেন, ঠিক আছে? কারণ নেম আবার আরেকটা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, এই যে সিলেকশন হয়ে গেছে, আসছি আমি। সবার হয়েছে? না হলে বুঝবেন, একজন আরেকজনকে হেল্প করবেন। কারণ অনেকে প্রচন্ড মানে অনেক করে বসছেন, অন্তত আমার তো যেতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না কি অবস্থা। ওইটা একদম উপরে চলে গেছে, কারণ হচ্ছে কোড ভেঙে গেছে। চলেন আমরা দেখি। না, ওখানে যাওয়া লাগবে না, বেশি ইন্সপেক্ট আপনার ইনপুট কোথায়? ইনপুটটা দেখেন, লেভেলের কাছে দেখেন। স্ট্যান্ডার্ড কোড কোনটা এটা জানো না, সহজ ভুল আবার আমাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোড কোনটা এটা জানো না, আবার স্ট্যান্ডার্ড কোড দেখেন। এটা কিন্তু এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে। আর পারি দেখতে হবে একটা টিভি, এটা একটা টিভি, সেই টিভির মধ্যে এটা কিন্তু ফাইবার, রাইট? এখানে অ্যাসাইডের নিচে তাই তো? এইখানে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আসছে না, কারণ হচ্ছে এখনো করে বসে আছে অন্য কোথাও। দেখুন, এটা আমার মনে হচ্ছে আপনি যদি নোটপ্যাডে করেন তখন একটু সুবিধা হলো। তাহলে কি হচ্ছে দেখেন, কনজেস্টেড হয়ে যাচ্ছে, অ্যাড স্পেস গুলো কিন্তু এখানে ভরে যায়। দেখেন, এখানে কিন্তু ট্যাগ ক্লিক করলে যে শুরু কথা শেষ কথা একটু প্রবলেম হয়, ভালো চলে যায়। এখান থেকে ডাক দিলে দেখেন, আমরা তো বুঝাই রো শুরু করছি, টেবিল শুরু করছি, টেবিল শেষ আছে। রো শুরু করছি, রো শেষ আছে, টেবিল থেকে বসে টেবিল শেষ আছে, শেষ আছে। এখানে 50% বলেছি, কলস টাইম টু বলেছি, মানে আমরা তো 4 বানিয়েছি। আচ্ছা, আরেকটা রো বানিয়েছি, সেখানে এখানে শেষ হয়েছে। এখানে 3 বলেছি, এখানে বলেছি আমরা কলস টাইম 70 বলেছি। আমরা এটাকে এবং হচ্ছে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হচ্ছে এটা টেবিলে হবে। ওকে, সো তাহলে আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করেন, আপনারা বসেন একটু। দেখেন চিড়িয়াখানা বানিয়ে ফেলেন।
মাস্ক একটা সংগ্রহ করে নিয়েছি, কিন্তু এটা এই মাস্ক তো কখনো ইউজ করিনি। এটা সামনে কোনটা আর পেছনে কোনটা? স্যার এটা স্যার পিছনে, এটা পেছনে, জি স্যার, মানে এটা স্যার ভিতরে যাবে। ভিতরে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বড় কনফিউশনের ব্যাপার, কোথায় রাখবো? ভিতরে রাখা ভালো। ওকে, সো হ্যাঁ হ্যাঁ, কোন ডকুমেন্ট? ডকুমেন্ট মানে কোড? কোড তো সবই দিয়ে দিই। ও আপনি পাননি কোড? না না না, আছে আছে। আপনার কোড বলেন, নোট বলেন, যাই আমি বানাই বা দেখাই বা ইভেন ক্লাসে করাই, সবই আমি ওই যে গুগল ড্রাইভে যেখান থেকে আপনারা নামান না, ওখানে দেখবেন একটা ফাইল আছে, ওই ফাইলের মধ্যে লিংক দেওয়া আছে, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, ওইখান থেকে নামিয়ে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো গুগল ড্রাইভে দেখবেন ইউজার নেম পাসওয়ার্ড লিংক দেওয়া রয়েছে। তার মানে 29-28 ডিগ্রি সেলসিয়াসে ভালো ক্লাস হয়, হ্যাঁ। এবং তীব্র উত্তেজনার সাথে ক্লাস হচ্ছে। আউটপুট আসার আগে দেখেন, যে কোনো কোড যখনই দেখবেন ভুল আসছে, প্রথমে আগে চোখ বুলাবেন যে কোথায় অড কালার আসছে। এটাই একমাত্র কালো কালারের ট্যাগ হবে, এছাড়া যে কোনো ট্যাগ যেখানে কালো দেখাবে দ্যাট ইজ ভুল। দেখেন এটা যেখানে কালো দেখ মানে এরকম ডিসকালার দেখালে তার আগে ভুল, এখানে কিন্তু কোলন আসার কথা না। এবার দেখেন এখানে আবার কালো আসছে, তার মানে এর ঠিক আগে ভুল। কি ভুল? এখানে কিন্তু কোলন শেষ হওয়ার কথা, রাইট? আরো ভুল আছে, আরো ভুল থাকতে পারে। চলেন আমরা দেখি কি সমস্যা। টেবিল, টেবিল কোথায় বসিয়েছি? টিডি এর মধ্যে। টেবিল শুরু হচ্ছে, শেষ হচ্ছে, সমস্যা নেই। টেবিলটা আমরা বসিয়েছি একটা টিডি এর মধ্যে, সেই টিডি, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে। এটা 70%, 30% এটা তো 50% হবে, এটা 30 হবে না? আর এটার মধ্যে যদি এটা হয় তাহলে তো এইটিডি কোনো দরকার নাই। তাহলে এইটিডি শুরু কোথায় হয়েছে? এই যে এইটিডিটা ফেলে দিতে হবে আর এইটিডি ফেলে দিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে তো? না না না, এরকম ভাবে ভুল করতে করতেই তো ঠিক হয়। শোনেন, এটা কখনোই ভাববেন না যে একবারই কোড করে একবার হয়ে যাবে। যারা প্রোগ্রামার কোডার, ইভেন 6-7 বছরে, কি উল্টো কেন, 6-7 বছর ধরে যারা প্রোগ্রামিং করছে, তারাও দেখবেন প্রচুর ভুল করতে করতে ঠিক করে। এটাই প্রোগ্রামিং এর নিয়মটাই এরকম। কবিতা লেখার মতো, কোন কবি কি এরকম আছে যে একবারে লিখে একদম শেষ, নেন এবার প্রিন্টিং এ পাঠিয়ে দিলাম? কত কাটতে ছিটতে তারপরে কিন্তু লেখে। তা আপনারা যে প্রজেক্ট বানাবেন, সেই প্রজেক্টে কত কোড থাকবে, তাই না? সংখ্যা নাই বলি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি 15 বছর আগের এক্সপার্ট হয়ে গেছি লেআউট বানানোর ক্ষেত্রে। এইচটিএমএল দিয়ে কিন্তু আপনারা ডিজাইনের এলিমেন্টগুলোকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন না, মডার্ন যুগে যেরকম ডিজাইন দেখেন। সেটার জন্য আপনাদেরকে শিখতে হবে সিএসএস, ঠিক আছে? সো সেই সিএসএস আমরা আগামী দিন থেকে শুরু করব। তাহলে আপনারা অবশ্যই সিএসএস এর কোনো ক্লাস মিস করবেন না। যতই যা প্রোগ্রাম থাকুক, বিয়ের দাওয়াত থাকুক, যাই থাকুক না কেন, অবশ্যই অ্যাটেন্ড করবেন বিয়েতে না ক্লাসে। এবং যেটা হবে যে আপনাদের সামনের সপ্তাহের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা অবশ্যই বাসায় শেষ করবেন। না করতে পারলে আমাকে স্কাইপে নক করবেন। এখনো পর্যন্ত 10%ও কিন্তু আমার সাথে স্কাইপে কানেক্টেড না, কারণ স্কাইপ আবার কষ্ট করে নামাতে হবে। অফিসে গেলে দেখবেন যে কর্পোরেট মিটিং গুলো সব কিন্তু সব স্কাইপে হচ্ছে, বেশিরভাগ, নট নেসেসারিলি সব জুমে হয় আজকাল, বাট সব জুমে যায় না। হুম, জি বলুন না। আর হ্যাঁ, ওটা আমি সব ইনস্ট্রাকশন দিয়ে দেব।
আপনাদের ফেসবুক গ্রুপে আমি বলে দেব যে এইখানে গিয়ে একটা লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে অ্যাসাইনমেন্টের বিস্তারিতটা আপনারা দেখে নিন, তারপরে ওখানে বলেও দেবো যে কোথায় আপলোড করতে হবে, ঠিক আছে? আপলোড নতুবা মেইলে পাঠানো একটা ঝামেলার ব্যাপার মনে হয় অনেকের জন্য, আমি আপলোডের ব্যবস্থাই করে দেবো, ঠিক আছে? ঠিক আছে তাহলে আম, এবার বলেন এইচটিএমএল এ আমাদের কি কি বুঝতে সমস্যা হয়েছে। লেআউটের ধারণা আমরা পেয়েছি, ট্র্যাডিশনালি কিভাবে লেআউট তৈরি করা হতো সেটা বুঝতে পেরেছি, টেবিল কি করে তৈরি করতে হয়, কাঠামো কিভাবে বানাতে হয়। একটা জিনিস এখনো একটু দেখাই, তাহলে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করবে। আমরা কি করেছি, পুরো পেজটাকে কিন্তু সর্বোচ্চ কলাম না, ধরে নিয়েছি যে 4টা ভাগে বিভক্ত। এখন দেখেন বুটস্ট্র্যাপ যে টিম, তারা কিন্তু 12 গ্রিড নামের একটা কনসেপ্ট, অর্থাৎ গ্রিড সিস্টেমের একটা কনসেপ্ট তারা যে আবিষ্কার করেছে, এরকম না, আসলে গ্রিড আগেও ছিল, বাট একটা কনসেপ্টকে তারা অ্যাডপ্ট করেছে, উইচ ইজ 12 গ্রিড কনসেপ্ট। ব্যাপারটা হচ্ছে কি, তারা পুরো পেজটাকে 12টা ভাগে ভাগ করে ধরেছে, এবং ধরেছে যে এভাবে 12টা ভাগে ভাগ করলে এরকম একটা একটা ব্লক, 8টা 4টা, 6টা 6টা, 2টা 4টা 4টা 4টা, 3টা 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 3টা, এরকম ভাবে বিভিন্ন ভাবে এক একটা রোকে ভাগ করা যেতে পারে। এরকম ভাবে ভাগ করে পেজের কাঠামোটাকে ডিফাইন করা যেতে পারে। এটাই ওরা কি করেছে, সিএসএস কোড নিজেরা রেডিমেড করে এই লেআউট তৈরি করার সহজ ব্যবস্থা করে দিয়েছে, রেসপন্সিভ সহ হয়ে যাবে। আমাদেরকে কিন্তু রেসপন্সিভ করতেও অনেক কোড লিখতে হয়। আমরা সিএসএস এ গিয়ে দেখব বুটস্ট্র্যাপ ছাড়াও কিভাবে মোবাইল রেসপন্সিভ লেআউট করা যায়, কিন্তু বুটস্ট্র্যাপ ওইটাকে সহজ করে দিয়েছে আর কি, ঠিক আছে? তো এইটাই আসলে গ্রিডের কনসেপ্ট। এই যে আমরা কল স্প্যান দিয়ে দিয়ে ভাগ করছি, এটা আসলে গ্রিড কনসেপ্টই, এখান থেকেই গ্রিড কনসেপ্টের আবিষ্কার ঘটেছে। বোঝা গেছে তো? ওকে, সো আমরা তাহলে এগুলো সবই দেখলাম, ইনপুট ফিল্ডগুলো। তাহলে এখানে এবার একটু আলোচনা করি, খুবই ইম্পর্টেন্ট আসলে কি, প্রজেক্ট তৈরি করতে গেলে খুব লাগে, যেসব ট্যাগ ছাড়া চলেই না। যেরকম পেজের কাঠামো তৈরি করতে গেলে যেসব ট্যাগগুলো লাগে, হেডার, ফুটার, মেইন, অ্যাসাইড, সেকশন, আর্টিকেল, মেইন তো বললামই অলরেডি, এগুলো সবই ইম্পর্টেন্ট। তারপরে এলিমেন্টের জন্য লাগে কি, H1 H2 H3 H5 এগুলো, তারপর H4 পর্যন্তই বেশি লাগে। তারপরে ওদিকে প্যারাগ্রাফ ট্যাগ আছে, বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, রাইট? স্প্যান ট্যাগ রয়েছে, স্প্যান ট্যাগ কি করে, একটা স্পেসিফিক লাইনকে, স্পেসিফিক লেখাকে আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ, সাইট ট্যাগ আছে, সাইটেশনের জন্য। সাইট অত কাজে লাগে না, দেখবেনই না কোথাও কোনো জায়গায় সাইটের ব্যবহার। আচ্ছা, তারপরে ধরেন আপনার আরো বেশি লাগবে হচ্ছে ইমেজ ট্যাগ, লিঙ্ক ট্যাগ, হাইপার লিঙ্ক, এগুলো তো সবসময় আপনার ব্যবহার করা লাগবে। টেবিলের কাঠামোটা সবসময় ব্যবহার করা লাগবে। তারপরে অডিও ভিডিও, এগুলো তো আসলে রেডিমেড, যখন লাগবে তখন সেখানে এমবেড করতে হবে। আর এছাড়া এইচটিএমএল টেবিল, সরি ফর্ম, ইনপুট ফিল্ড, এর প্রত্যেকটা প্যারামিটার, এবং এবং হচ্ছে আপনার এই যে লেআউটের একটা যে কনসেপ্ট, এইগুলোই আসলে আসল। এর বাইরে অনেক হাবিজাবি ট্যাগ কিন্তু আমরা দেখেছি, যেগুলো দেখবেন খুব একটা অত কাজেও লাগবে না, বাট স্টিল আমি সব দেখিয়েছি যত ধরনের ট্যাগ আছে। 32টা পেজ মানে অ্যাটলিস্ট এর 3-4 গুণ তো ট্যাগ আছেই এর প্রত্যেকটার মধ্যে, তাই না? আরো বেশি। সো অনেকগুলো আমরা ট্যাগ দেখেছি, সব না লাগলেও দেখবেন মেনগুলো আমি বলেই দিলাম অলরেডি, এগুলো কাজে লাগবে। আপনাদের যেটা কাজ হবে, আপনারা আগামী 1 সপ্তাহ এই কোডগুলোকে একটু রিভিউ করবেন, এবং স্পেশালি চেষ্টা করবেন নিজেরা বাসায় বসে একটা লেআউট বানাতে। তো সুখের খবর হলো ওই লেআউটটা আমি দিয়ে দেব অ্যাসাইনমেন্ট আকারে, ওটা আপনারা অবশ্যই শুক্রবারের আগে, বৃহস্পতিবার রাতের মধ্যে জমা দিয়ে দেবেন। মানে ঠিক আছে, শুক্রবার ক্লাসে আসার আগে, না না না, আপনারা বৃহস্পতিবার রাতেই দেন, আমি দেখবো কখন, আমি শুক্রবার সকাল থেকে দেখবো, ঠিক আছে? সো আপনারা বৃহস্পতিবার রাতের মধ্যে আমাকে ওটা জমা দিয়ে দেবেন, এই তো। আর কালকে থেকে আমরা সিএসএস শুরু করছি, ক্লাস মিস করবেন না প্লিজ, ঠিক আছে? সিএসএস দিয়ে মডার্ন ডিজাইনগুলো হয়। ধরেন আজকে বুটস্ট্র্যাপ চলছে, 10 বছর পর যদি বুটস্ট্র্যাপ না থাকে, অন্য কোনো যদি লাইব্রেরি চলে আসে, তখন কিন্তু লিটারেলি অনেক প্রোগ্রামার আছে, ইভেন অনেক ডেভেলপার আছে যারা সিএসএস এর কোড বুস্ট জানেই না একেবারে। ওরা কি করে, রেডিমেড টেমপ্লেটটা নিয়ে কাস্টমাইজ করে বা ওই ডিজাইন বানিয়ে দিয়েছে, ওর মধ্যে জাস্ট প্রোগ্রামিং করে। এরকম প্রচুর প্রোগ্রামার আছে, ইভেন প্রচুর জাভার এক্সপার্ট রয়েছে, বিশাল সিনিয়র এক্সপার্ট, 10 বছর ধরে ধরেন কাজ করছে, এক লাইন নিজে বানাতে পারবে না, রেসপন্সিভ কি করে লেআউট করতে হয় জানে না সে, আছে মার্কেটে, তারপরেও তারা কাজ করছে। বাট
এটা কোনো কৃতিত্বের ব্যাপার না। আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হবেন, আপনি সবগুলো অ্যারেনা সম্পর্কে জানবেন, বাট আপনার সবগুলো অ্যারেনাতে তাই বলে আপনাকে স্পেশালিস্ট হতে হবে না। যেটা না জানলেই না সেটা আপনাকে শিখিয়ে দেব। মেইনলি আবার প্রোগ্রামিংটাকে আপনাকে ফোকাস দিতে হবে, ডেভেলপমেন্ট, ডেটাবেস এবং প্রোগ্রামিং। ওকে, সো এই তো আজকে এ পর্যন্তই। আর নেক্সট ক্লাসে তো কালকে আমরা 6টার সময় দেখা করছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ফাইল চাইলে কোড টোড পাচ্ছেন না, একটু কাইন্ডলি বসেন 1 মিনিট, আমি অ্যাটেন্ডেন্সের কথা ভুলে গেছি। এই যে ভিডিওর মতো আপনারা অ্যাটেন্ডেন্স